আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ জোবায়ের হাসান ফুয়াদ, অধ্যয়নরত আছি শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে। তো আমি এর আগে আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যার নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এই অধ্যায়টি শুরু করেছিলাম। এই অধ্যায়টির উপর আমি একটি লেকচার এর আগে করিয়েছি। আজকে আমরা এই অধ্যায়টির দ্বিতীয় নাম্বার লেকচার করাতে যাচ্ছি। তো এই অধ্যায়টির এর আগে আমরা যা পড়েছি, আমরা শেষ পর্যন্ত দেখেছি যে বিজ্ঞানী গ্যালিলিওর দুইটি রূপান্তর সূত্র রয়েছে এবং এই দুইটি রূপান্তর সূত্র আমরা লাস্ট ক্লাসে করেছি। তো আমরা একটু আজকের ক্লাস শুরু করার পূর্বে সেই গ্যালিলিওর রূপান্তর সূত্র এবং বিপরীত গ্যালিলিওর রূপান্তর সূত্রটি পুনরায় দেখে নিব। গ্যালিলিওর রূপান্তর সূত্র। তো গ্যালিলিওর রূপান্তর সূত্রে আমরা সবসময় পরিমাপ করেছি যে আমরা সবসময় ধরে নিয়েছি যে এখানে একটি কাঠামো রয়েছে, যেটিকে আমরা সবসময় ধরেছি এস কাঠামো, এবং এখানে একটি কাঠামো রয়েছে যেটি হলো এস প্রাইম কাঠামো। আমরা ধরে নিয়েছিলাম যে এস কাঠামোটি হচ্ছে একটি স্থির কাঠামো এবং এস প্রাইম কাঠামোটি হচ্ছে একটি চলমান কাঠামো, এবং আমরা এখানে একটি পাখি ধরে নিয়েছিলাম যেটি এই পাখিটি উড়ছিল, অর্থাৎ এটি ছিল আমাদের একটি ঘটনা। এটি আমাদের একটি ঘটনা ছিল। এটি এস কাঠামো ছিল, এটি এস প্রাইম কাঠামো ছিল, এবং এটি ছিল আমাদের ঘটনা। তো আমরা বিজ্ঞানী গ্যালিলিও যে রূপান্তর সূত্রগুলো দিয়েছে সেটি দিয়ে আমরা এই এস কাঠামো থেকে এই ঘটনার দূরত্ব নির্ণয় করেছি, আবার এস প্রাইম কাঠামো থেকে এই ঘটনার দূরত্ব নির্ণয় করেছি। তো আমরা আজকে যে পড়াটা পড়ব সেটি হচ্ছে যে এই এস কাঠামো এবং এস প্রাইম কাঠামো থেকে আমরা শুধু দূরত্ব নির্ণয় করেছি, কিন্তু আজকে আমরা গ্যালিলিওর সূত্রের মাধ্যমেই এস কাঠামো এবং এস প্রাইম কাঠামো দিয়ে এই যে ঘটনাটি ঘটছিল এই ঘটনার বেগ এবং ত্বরণের সূত্র নির্ণয় করব। তো চলো পরবর্তীতে দেখা যাক। তো গ্যালিলিওর রূপান্তর সূত্রে আমরা দেখেছিলাম যে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভি টি। আবার দেখেছিলাম যে ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই, বেশি ছোট হয়ে গেল, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভি টি। তারপর দেখেছিলাম ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই, জেড প্রাইম ইজ ইকুয়াল টু জেড, এবং টি প্রাইম ইজ ইকুয়াল টু টি দেখেছিলাম আমরা। এটি ছিল আমাদের গ্যালিলিওর রূপান্তর সূত্র। তো এরপর আমরা দেখেছিলাম যে বিপরীত গ্যালিলিওর রূপান্তর সূত্র। বিপরীত গ্যালিলিওর রূপান্তর সূত্র। তো পূর্বে আমরা যে ক্লাসটি করেছিলাম আমাদের লেকচার 1, সেখান থেকে আমরা গ্যালিলিওর রূপান্তর সূত্র থেকে বিপরীত গ্যালিলিওর রূপান্তর সূত্রে যাওয়ার একটি টেকনিক শিখেছিলাম। যে টেকনিকটি আমাদের ছিল যে নন প্রাইম থাকলে আমাদের সেটিকে প্রাইম করে দিতে হবে, এবং প্রাইম থাকলে সেটিকে আবার পুনরায় নন প্রাইম করে দিতে হবে, এবং যদি আমাদের ভি থাকে তাহলে সেই ভিটিকে মাইনাস ভি করে দিতে হবে। তো আমি আবার লিখছি এটা। প্রাইম থাকলে নন প্রাইম, এবং নন প্রাইম থাকলে আবার পুনরায় সেটাকে প্রাইম করে দিতে হবে, এবং ভি থাকলে সেই ভিটিকে মাইনাস ভি করে দিতে হবে। তো এটি ছিল আমাদের যে
গ্যালিলিও থেকে বিপরীত গ্যালিলিও থেকে বিপরীত গ্যালিলিওতে যাওয়ার শর্ত এবং বিপরীত গ্যালিলিও থেকে পুনরায় আবার গ্যালিলিও রূপান্তর সূত্রতে আসার টেকনিক। তো এখান থেকে আমরা লিখতে পারি যে x ইকাল টু এক্স প্রাইম প্লাস ভি টি প্রাইম, y ইজ ইকাল টু ওয়াই প্রাইম, z ইজ ইকাল টু জেড প্রাইম, t ইজ ইকাল টু টি প্রাইম। তো এটি ছিল আমাদের গ্যালিলিওর রূপান্তর সূত্র এবং বিপরীত গ্যালিলিওর রূপান্তর সূত্র। এটি আমরা পূর্ববর্তী ক্লাসে দেখে এসেছিলাম। তো এইটির মাধ্যমে আমরা যে দুইটি কাঠামো দেখেছিলাম, একটি ছিল স্থির কাঠামো এবং একটি ছিল চলমান কাঠামো এবং একটি ছিল ঘটনা। তো আমরা শুধু এই সূত্রগুলো দিয়ে স্থির কাঠামো থেকে ঘটনার দূরত্ব, আবার চলমান কাঠামো থেকে ঘটনার দূরত্ব এগুলো নির্ণয় করতে পারতাম। তো আজকে আমরা দেখব যে গ্যালিলিওর রূপান্তর সূত্র এবং বিপরীত গ্যালিলিওর রূপান্তর সূত্র এই দুটির মাধ্যমে কিভাবে আমরা এই যে আমাদের যে এখানে পাখিটি ছিল এই পাখিটির বেগ এবং ত্বরণ নির্ণয় করতে পারি। তো চলো সামনে আগানো যাক। তো আমরা গ্যালিলিওর রূপান্তর সূত্রটি এখানে আমরা রেখে দিচ্ছি। তো আমরা আজকে প্রথমে দেখব যে গ্যালিলিওর রূপান্তর সূত্র থেকে কিভাবে আমরা গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র নির্ণয় করতে পারি। এখানে আমরা পূর্ববর্তী ক্লাসে বা আমরা এখানেই পড়ে এসেছি যে বেগ বলতে বোঝানো হয় যে সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হার, যাকে আমরা বলি বেগ। তো এটাকে আমরা নবম দশম শ্রেণীতে আমরা পড়েছি যে এস ইকাল টু ভি টি। তো এখানে আমাদের এই যে ভি হলো বেগ। আমাদের কিন্তু এখন মূলত বের করতে হবে যে গ্যালিলিওর রূপান্তর সূত্র দিয়ে গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র বের করতে হবে। তো আমরা গ্যালিলিওর রূপান্তর সূত্রে কিন্তু শুধু দূরত্ব নির্ণয় করতে পারছিলাম। তো এখানে আমাদের ভি আছে, ভি মানে হচ্ছে বেগ। আমরা যদি এখন মূলত আমাদের বেগটি নির্ণয় করতে হবে, তো আমরা ভিকে যদি এই পাশে পাঠিয়ে দেই, ভি ইজ ইকাল টু এস বাই টি। অর্থাৎ দূরত্বের সাথে আমরা যদি সময়ের যদি একটি অনুপাত করি তাহলে কিন্তু আমরা বেগটি পেয়ে যাব। তো আমাদের এখানে যে বিষয়টি আছে যে এক্স প্রাইম ইজ ইকাল টু এক্স মাইনাস ভি টি। তো আমরা টপিকের নামটি লিখে নিই যে গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র। তো আমরা এখন গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র দেখব। গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র নির্ণয় করার জন্য আমাদের শুধু একটি কাজ করলেই আমরা গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্রটি পেয়ে যাব, সেটি হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো আমরা এখানে এক্স প্রাইম ইজ ইকাল টু এক্স মাইনাস ভিটি এই সূত্রটি পেয়েছি। তো আমরা এটিকে ধরে নিই এটি আমাদের 1 নাম্বার সূত্র। তো আমরা এই 1 নাম্বার সূত্রকে যদি টি এর সাপেক্ষে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের সময় দ্বারা ভাগ করতে হচ্ছিল আমাদের যে দূরত্বকে, আমাদের এখানেও কিন্তু দূরত্বটি আমরা পেয়েছি। তো আমরা যদি এই 1 নাম্বার সূত্রকে যদি সময়ের সাথে ডিফারেন্সিয়েশন করতে পারি তাহলে আমরা এই বেগের রূপান্তর সূত্রটি পেয়ে যাব। তো দেখো আমরা এখানে লিখব যে 1 নংকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই। 1 নংকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই। তো 1 নং এর বাম পক্ষ এবং ডান পক্ষ উভয়কেই আমাদের টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো চলো আমরা এখন 1 নং এর বাম পক্ষ এবং ডান পক্ষকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো এখানে ডি বাই ডিটি, এখানে আমাদের ছিল এক্স প্রাইম ইকাল টু এখানে ডি বাই ডিটি এক্স মাইনাস
এক্স মাইনাস ভিটি। তো এখন চলো আমরা এটা ডিফারেন্সিয়েশন করব। আশা করি সবাই ডিফারেন্সিয়েশন পারো। তো এখানে আমরা যেটি দেখছি যে এখানে আমাদের প্রথমে একটি করে, আমরা সবাই ডিফারেন্সিয়েশন হয়তো পড়েছি যে ইউ প্লাস ভি এর ফর্মুলা অথবা ইউ মাইনাস ভি এর ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এখানে dx ডিভাইডেড বাই ডিটি আমরা কিন্তু পূর্ববর্তী ক্লাসে পড়ে এসেছি যে এক্স প্রাইম ছাড়া যে রাশিগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের স্থির কাঠামোর সাপেক্ষে ঘটনার দূরত্ব বা আমরা যেটি নির্ণয় করব সেটি বোঝানো হয়েছে, বা প্রাইম ছাড়া সেটি বোঝানো হয়েছে স্থির কাঠামোর সাপেক্ষে। এবং আমরা যখন প্রাইম দিয়ে দেখি সেটি হচ্ছে চলমান কাঠামোর সাপেক্ষে ঘটনার কোনো তথ্য উপাত্ত। তো এখানে আমরা দেখছি যে dx ডিভাইডেড বাই ডিটি, এখানে দুটি রাশি কিন্তু প্রাইম ছাড়া রাশি। তো এখন আমরা এটিকে বুঝতে পারছি যে এটি হলো মূলত স্থির কাঠামোর সাপেক্ষে আমাদের যে ঘটনা রয়েছিল, অর্থাৎ পাখিটির আমরা এখানে বেগ নির্ণয় করতে পারছি। তো আমরা এখানে একবারে লিখে দিতে পারি যে এটি হচ্ছে আমাদের ভি এক্স। এরপরে দেখো যে আমরা ইউ প্লাস ভি এর ফর্মুলা পড়েছি, এখানে ইউ মাইনাস ভি মানে ডিফারেন্সিয়েশনের আমরা ইউ প্লাস ভি ফর্মুলা পড়েছি। এখন এখানে মাইনাস, এখানে আমাদের ভি আমরা কিন্তু এর আগে পড়েছি যে পূর্ববর্তী ক্লাসে আমরা দেখেছি যে আমাদের যে এখানে যে একটি কাঠামো ছিল এবং এখানে যে আরেকটি কাঠামো ছিল এবং এখানে যে আমাদের ঘটনাটি ছিল এটি ছিল এস কাঠামো, এটি ছিল এস প্রাইম কাঠামো। পূর্ববর্তী ক্লাসে আমি উল্লেখ করেছিলাম যে এস প্রাইম কাঠামোর সাপেক্ষে এস প্রাইম কাঠামো সবসময় সমবেগে এক্স অক্ষ বরাবর সামনের দিকে অগ্রসর হচ্ছে। আমরা কিন্তু বলেছি যে এক্স প্রাইম কাঠামোটি সমবেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো আমরা কিন্তু এখানে যে ভিটি দেখছি এই ভিটাই কিন্তু আসলে এই ভি, তাহলে এই ভিটা হচ্ছে আমাদের একটি ধ্রুবক। তো এখানে যেহেতু ভিটি একটি ধ্রুব রাশি, তাহলে আমরা এই ভিটিকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব ভিটিকে, তখন এই ভিটা সামনে চলে আসবে। আমরা জানি ধ্রুব রাশির ডিফারেন্সিয়েশন করতে হলে তাহলে এই ভিটা সামনে চলে আসবে। ভিটা যদি সামনে চলে আসে তাহলে এখানে শুধু পড়ে থাকবে হলো টিটা শুধু। তাহলে আমরা যদি ডি বাই ডিটি, তাহলে আমরা যদি টিকে যদি ডিটি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পেয়ে যাবো হলো 1। যেমন আমরা এখানে আমরা যেমন ম্যাথে পড়েছি আমরা ডিফারেন্সিয়েশনে যে ডি বাই ডিএক্স, এখানে যদি এক্স থাকে তাহলে এটার মান হয়ে যাবে 1। তাহলে এখানে যদি আমরা টি এর সাপেক্ষে টিকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু আমরা এখানে একটা 1 পেয়ে যাব। তাহলে এই 1 আমাদের লেখাও যা কথা, না লেখাও সমান কথা। তো আমরা এখানে 1টা লিখছি না। তো এখন আমাদের ডান পাশে থাকলো vx মাইনাস ভি। তো এখন আমাদের এখানে অনেকের একটি প্রশ্ন থাকতে পারে যে এখানে কিন্তু আমরা এখানে ডি বাই ডিটি, এই টিটি কিন্তু আসলে হচ্ছে যে এখানে আমাদের যেটি ছিল যে স্থির কাঠামোর সাপেক্ষে এখানে একটি ঘটনা ছিল, এবং আমরা পূর্ববর্তী ক্লাসে পড়েছিলাম যে প্রাইমওয়ালা যেগুলো ছিল, প্রাইম মানেই হচ্ছে যে আমাদের চলমান কাঠামোর সাপেক্ষে যদি কোনো কিছু বের করা হয় তাহলে সেগুলোর উপরে আমাদের অবশ্যই প্রাইম দিতে হয়। প্রাইম মানে আমরা বুঝি যে চলমান কাঠামো থেকে যদি কোনো তথ্যপত্র বের করা হয় তাহলে আমরা সেটিকে প্রাইম দিয়ে বোঝাই। কিন্তু এখানে আমরা দেখছি যে এখানে ডি বাই ডিটি, এখানে কিন্তু টি এর উপর কোনো প্রাইম নেই, টি কিন্তু এখানে প্রাইমহীন, এবং আমরা এখানে যে এক্সটি পেয়েছিলাম এক্সটির উপরে কিন্তু প্রাইম রয়েছে। তো সবাই বলতে পারো যে এখানে প্রাইম ছাড়া একটি রাশি, এখানে রয়েছে প্রাইমওয়ালা একটি রাশি। তো প্রাইমওয়ালা রাশিকে কি প্রাইম ছাড়া রাশি দিয়ে ডিফারেন্সিয়েশন করা যাবে? তো সেটির উত্তর আমাদের এখানে বিজ্ঞানী গ্যালিলিও দিয়ে গিয়েছেন। তো বিজ্ঞানী গ্যালিলিওকে আমরা এখানে একটি ধরে নিব যে বিজ্ঞানী গ্যালিলিও হচ্ছে বাংলা সিনেমার একজন ভিলেন। তো বাংলা সিনেমার একজন ভিলেন, এখন আমাদের এখানে ধরো একজন নায়িকা ছিল, সে বলেছিল যে এখানে এই টি আর এক্স কেমনে হলো, নায়িকা এটি আমাদের প্রশ্ন করেছে। তো এখানে গ্যালিলিও হচ্ছে ভিলেন, তো নায়িকা বলল যে তোকে এই অধিকারটা দিল কে? গ্যালিলিও বলল
এই এই অধিকারটা আমি দিয়েছি, কারণ এখানে টি প্রাইম ইজ ইকুয়াল টু টি। তাহলে এখানে গ্যালিলিও হচ্ছে বাংলা সিনেমার ভিলেন, সে বলেছে যে টি প্রাইম ইজ ইকুয়াল টু টি, অর্থাৎ এখানে স্থির কাঠামোর সাপেক্ষে যে সময় লেগেছে এবং চলমান কাঠামোর সাপেক্ষে সেই সময়ই লেগেছে। তো এখানে যেহেতু গ্যালিলিও বাংলা সিনেমার ভিলেন, সে বলেছে, তো আমাদের সেটি মেনে নিতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা টি প্রাইমের বদলে টি লিখতে পারি, আবার টি এর বদলে টি প্রাইম লিখতে পারি। তো আমরা এখানে একবারে লিখে দিচ্ছি যে ডি বাই ডি টি প্রাইম, এবং এখানে ছিল এক্স প্রাইম। তাহলে এখন দেখো, এখন কিন্তু আমাদের এটি ঠিকই রয়েছে যে ডি বাই ডি টি প্রাইম, অর্থাৎ প্রাইমওয়ালা একটি রাশির সাপেক্ষে আমরা প্রাইমওয়ালা একটি রাশিকেই ডিফারেন্সিয়েশন করতেছি। তাহলে এখানে আমরা দেখছি যে দূরত্বের সাথে সময়, তাহলে আমরা লিখতে পারি যে ভি এক্স প্রাইম। এখন কিন্তু আমাদের আর কোনো ঝামেলা রইল না, তাহলে ভি এক্স মাইনাস ভি। তাহলে এটি হচ্ছে আমাদের গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র। তো এটি হচ্ছে আমাদের গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র। এখন আমরা দেখব যে ওয়াই অক্ষে গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র। তো এখন দেখব আমরা যে ওয়াই অক্ষে গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র, অর্থাৎ কতটা উপরে রয়েছে, এবং ওয়াই অক্ষে অর্থাৎ এখানে কোটির কথা বোঝানো হয়েছে। তাহলে চলো এখন আমরা দেখব যে ওয়াই অক্ষে গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র কী হয়। যেহেতু আমরা এটাকে 1 নং ধরেছিলাম, এটাকে আমরা 2 নং ধরে নিচ্ছি। তাহলে এখানে আমরা দেখব যে 2 নংকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই। 2 নংকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই। তাহলে 2 নং এখানে আছে যে ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষকে আমাদের টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো চলো আমরা এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, দেখা যাক। তাহলে ডি বাই ডিটি ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু এখানে ডি বাই ডিটি, এখানে ছিল আমাদের ওয়াই। তাহলে চলো আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব। এখন পুনরায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি প্রাইমওয়ালা রাশি আছে এবং এখানে একটি নন প্রাইমওয়ালা রাশি। তো আমরা এখানে পুনরায় আবার নায়িকা আমাদের প্রশ্ন করেছে যে এখানে কেমনে হলো, তোকে এই অধিকার দিল কে যে এইটির সাপেক্ষে তুই এটিকে ডিফারেন্সিয়েশন করছিস। তাহলে গ্যালিলিও বলছে যে আমি অধিকার দিয়েছি। গ্যালিলিও হলো যে বাংলা সিনেমার ভিলেন, তাহলে সে কিন্তু আমাদের টি প্রাইম ইজ ইকুয়াল টু টি এর ফর্মুলাটা দিয়েছে আমাদের গ্যালিলিও। তো গ্যালিলিওকে আমরা এখানে ব্যবহার করে এখানে ডি বাই ডিটি প্রাইম, এখানে আমরা ওয়াই প্রাইম লিখতে পারি। আর এখানে কিন্তু আমরা দেখছি যে এখানেও নন প্রাইম, এখানেও নন প্রাইম, টি এর উপরেও কোনো প্রাইম নেই এবং ওয়াই এর উপরেও কোনো প্রাইম নেই। তাহলে এটিকে আমরা একবারে লিখে ফেলতে পারি, অর্থাৎ এটি মূলত স্থির কাঠামোর সাপেক্ষে ওয়াই অক্ষ বরাবর বেগ নির্ণয়ের সূত্র। তাহলে আমরা এখানে একবারে লিখে দিতে পারি যে এখানে আমরা ভি ওয়াই পেয়েছি। তাহলে এখানে আমরা যেহেতু এটা ওয়াই অক্ষের সাপেক্ষে সেহেতু এখানে ওয়াই হবে। তাহলে এখানে আবার আমরা দেখছি যে এখানে এখন কিন্তু আমাদের যে শর্ত রয়েছিল, বিজ্ঞানী গ্যালিলিও যে শর্ত দিয়েছিল যে প্রাইমওয়ালা রাশির সাথে প্রাইমওয়ালা রাশিরই ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি যে ভি ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ভি ওয়াই। তাহলে এটি হচ্ছে আমাদের গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র। পরে আমরা দেখব যে জেড অক্ষ, অর্থাৎ আমরা কিন্তু এক্স অক্ষ বরাবর নির্ণয় করেছি, এরপর আমরা ওয়াই অক্ষ বরাবর এখানেও নির্ণয় করেছি এবং জেড অক্ষ বরাবর এখানেও আমরা নির্ণয় করব। তাহলে জেড অক্ষ বরাবর আমাদের নির্ণয় করতে বলেছে। তো চলো এখন জেড অক্ষ বরাবর নির্ণয় করা যাক। তাহলে আসলে কিন্তু আমাদের জেড অক্ষ বরাবর এই সেম, এখানে যেমন আমরা ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই এর ডিফারেন্সিয়েশন করেছি, তেমনই জেড প্রাইম ইজ ইকুয়াল টু জেড এর ডিফারেন্সিয়েশন করতে হবে। তো চলো এখন আমরা নতুন করে না লিখে এখানে আমরা লিখে দিচ্ছি, ধরো এটা হচ্ছে
3 নাম্বার রাশি। তাহলে এখানে আমরা 3 নংকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই। তাহলে এখানে কিন্তু হয়ে যাবে জেড প্রাইম, এখানে হয়ে যাবে জেড, এখানে হয়ে যাবে জেড প্রাইম, এখানে হয়ে যাবে ভিজেড, এখানেও হয়ে যাবে আমাদের ভিজেড প্রাইম, এখানে হয়ে যাবে ভিজেড। তাহলে কিন্তু আমরা এইখানে গ্যালিলিওর যে বেগের রূপান্তর সূত্র রয়েছিল সেটি কিন্তু আমরা 3টি অক্ষের সাপেক্ষে আমরা নির্ণয় করে ফেলেছি। তো আমরা এখন এই গ্যালিলিওর যে বেগের রূপান্তর সূত্রগুলো রয়েছে সেগুলো আমরা একটি কোণায় লিখে নিব। গ্যালিলিওর রূপান্তর সূত্রগুলো এখন মুছে দিচ্ছি। এই রূপান্তর সূত্রগুলো আমাদের আরও পরবর্তীতে, যেমন আমাদের বিজ্ঞানী লরেন্স রয়েছে, তার রূপান্তর সূত্রগুলো প্রমাণ করতে গিয়েও আমাদের বিজ্ঞানী গ্যালিলিওর সূত্র কাজে লাগবে। তো চলো, আমরা কিন্তু বিজ্ঞানী গ্যালিলিওর যে রূপান্তর সূত্র পড়েছিলাম সেখানে আমরা গ্যালিলিওর রূপান্তর সূত্র পড়ার পরেও কিন্তু আমরা বিপরীত গ্যালিলিওর রূপান্তর সূত্র পড়েছিলাম। তো সেভাবে এখানেও আমরা গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র পড়ার পর আমাদের পড়তে হবে যে বিপরীত গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র। তো সেটি পড়ার আগে আমরা এখন গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্রগুলো এখন আমরা লিখে নিচ্ছি। তো এখানে লিখে নিই শর্টকাটে। গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র, তো আমরা এক্স অক্ষ বরাবর যেটি পেয়েছি ভি এক্স প্রাইম ইজ ইকুয়াল টু ভি এক্স মাইনাস ভি, এবং এখানে আমরা পেয়েছিলাম যে ভি ওয়াই প্রাইম, এখানে কিন্তু আমরা প্রথমে ভি ওয়াই প্রাইম পেয়েছিলাম, পরে আমরা ভি ওয়াইকে এখানে নাম মুছে কাজে লাগিয়ে এখানে ভি জেড নির্ণয় করেছি। তাহলে আমাদের এখানে ভি ওয়াই লিখতে হবে ভি ওয়াই, এবং আমরা এখানে পেয়েছি ভি জেড প্রাইম ইজ ইকুয়াল টু ভি জেড। এখানে কিন্তু আমরা টি কোনো এখানে কিন্তু আমরা টি এর কোনো শর্ত আনছি না বা টি এর কোনো সম্পর্ক আনছি না, কারণ এটি আমাদের এখানে বেগ নির্ণয় করতে বলেছে, আমরা কিন্তু শুধু বেগই নির্ণয় করেছি। তো চলো এখন আমাদের নির্ণয় করতে হবে যে বিপরীত গ্যালিলিওর রূপান্তর সূত্র, বিপরীত গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র। বিপরীত গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র। তো আমাদের এখন বিপরীত গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র পড়তে হবে। তো প্রথম ক্লাসে আমি তোমাদের শেষের দিকে একটি শর্টকাট শিখিয়ে দিয়েছিলাম যে নর্মাল কোনো রাশি থেকে বিপরীত রাশি নির্ণয় করতে হলে আমাদের কিন্তু শুধু এক পাশের রাশিকে অন্য পাশে পাঠিয়ে দিলে হবে না, আমাদের কি করতে হবে যে নন প্রাইমওয়ালা রাশিগুলোকে প্রাইম করে দিতে হবে, আবার প্রাইমওয়ালা রাশিগুলোকে নন প্রাইম করে দিতে হবে। তাহলে কিন্তু আমরা বিপরীত সূত্রগুলো পেয়ে যাব। এবং আমাদের আরেকটি শর্ত ছিল যে শুধু ভি থাকলে সেটিকে আমরা মাইনাস ভি করে দিব। তাহলে চলো আমরা এটি আবার লিখে নিচ্ছি এখানে। তাহলে প্রাইম থাকলে নন প্রাইম এবং ভি থাকলে সেটিকে মাইনাস ভি করে নিতে হবে। এটি কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। এটি মনে রাখলে আমাদের কিন্তু শুধু একটি করে ফর্মুলা, মানে যে একটি করে রূপান্তর সূত্র আছে সেটি মুখস্থ করলেই হয়ে যাবে। সেটি মুখস্থ করে আমাদের কিন্তু আবার বিপরীত গ্যালিলিওর যে রূপান্তর সূত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আর আমাদের মুখস্থ করতে হবে না। আমরা এটির মাধ্যমেই আমরা বিপরীত সূত্রগুলো নির্ণয় করতে পারবো। তাহলে এখানে আমরা চলো দেখি যে এখানে ছিল আমাদের রূপান্তর সূত্র, এবং এখানে দেখা যায় যে প্রাইমওয়ালা ছিল, তাহলে সেটি নন প্রাইম হয়ে যাবে, এবং এখানে নন প্রাইম ছিল, প্রাইমওয়ালা হয়ে যাবে মাইনাস। এখানে আবার দেখো আরেকটি বিষয়, এখানে কিন্তু আমাদের ভি ছিল, আমরা কিন্তু পড়েছিলাম যে ধরো এটি ছিল স্থির কাঠামো,
এটি ছিল চলমান কাঠামো এবং এটি ছিল ঘটনা। আমি কিন্তু বারবার তোমাদের এটি বলছি কারণ এটি নিয়ে অনেকের কনফিউশন থাকে যে এই স্থির কাঠামোর সাপেক্ষে চলমান কাঠামোটি সমবেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাহলে এখানে কিন্তু এই ভিটাও কিন্তু আমাদের এখানে কনস্ট্যান্ট রাশি। কিন্তু এখন দেখো এখানে আমাদের মাইনাস ভি ছিল, আমরা কিন্তু পড়েছি যে ভি মাইনাস ভি হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস ছিল আবার মাইনাস আসবে, তাহলে প্লাস হয়ে যাবে। এখন এটি হলো আমাদের বিপরীত গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র। তেমনইভাবে আমরা ওয়াই এর দেখব যে ভি ওয়াই প্রাইম ছিল ভি ওয়াই হয়ে যাবে, এবং এখানে প্রাইম নন প্রাইম ছিল প্রাইম হয়ে যাবে, আবার এখানে ভি জেড হয়ে যাবে এবং ভি জেড প্রাইম হয়ে যাবে। তাহলে এগুলোই হচ্ছে আমাদের গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্রসমূহ। তাহলে চলো আমরা এখন সামনে আগাই। গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র দেখার পর আমাদের পরবর্তী দেখতে হবে যে গ্যালিলিওর ত্বরণের রূপান্তর সূত্র। গ্যালিলিওর ত্বরণের রূপান্তর সূত্র, আমরা ত্বরণের সংজ্ঞা কি জানি? আমরা জানি যে ত্বরণ সমান হচ্ছে বেগ বৃদ্ধির হার, অর্থাৎ আমরা যদি ভিকে যদি আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেই তাহলে কিন্তু আমরা ত্বরণ পেয়ে যাব। আমরা কিন্তু এটি এর আগে পড়ে এসেছি। তাহলে একটু আমি আগে তোমাদেরকে বলে নিচ্ছি যে আমাদের কি করতে হবে, যে বেগকে সময়ের সাথে ডিফারেন্সিয়েশন করলে আমরা ত্বরণ পেয়ে যাব। তাহলে এটি হলো আমাদের মেইন কাজ, এটি করলে আমরা গ্যালিলিওর ত্বরণের রূপান্তর সূত্র পেয়ে যাব। তাহলে চলো দেখা যাক। আমরা এখন ধরো এটি হচ্ছে 1 নং রাশি, তোমরা এটি আবার পুনরায় তুলে নিবে, আমি এখন এখানে লিখে দিচ্ছি, তোমরা এটি পুনরায় তুলে নিয়ে নোট করবে। তাহলে এখন আমরা এখানে এটিকে ধরছি 1 নং রাশি, তাহলে এটিকে আমাদের এখন টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমাদের কিন্তু উভয় পক্ষেই টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা এখন লিখে নিব যে প্রথমে আমি এখানে টপিকটা লিখে নিচ্ছি যে গ্যালিলিওর ত্বরণের রূপান্তর সূত্র। গ্যালিলিওর ত্বরণের রূপান্তর সূত্র, তাহলে আমাদের কি করতে হবে? ত্বরণের রূপান্তর সূত্র নির্ণয় করার জন্য আমাদের এখানে বেগকে সময়ের সাথে ডিফারেন্সিয়েশন করলে আমরা ত্বরণ পেয়ে যাব। তাহলে চলো এখন 1 নং রাশিকে 1 নংকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই। 1 নংকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে চলো এখন দেখা যাক যে ডি বাই ডিটি ভি এক্স প্রাইম ইজ ইকাল টু ডি বাই ডিটি ভি এক্স মাইনাস ভি। তাহলে আমরা কিন্তু ডিফারেন্সিয়েশনের ফর্মটা চলে এসেছে, আমাদের এখন ডিফারেন্সিয়েশনের ফর্মটি এখানে চলে এসেছে। ডিফারেন্সিয়েশনের ফর্মটি আমাদের এখন চলে এসেছে। তাহলে চলো আমরা এখন ডিফারেন্সিয়েশন করব। তো পুনরায় আমাদের অবশ্যই মনে আছে যে গ্যালিলিওর রূপান্তর সূত্রে আমরা টি প্রাইম ইজ ইকাল টু টি পেয়েছিলাম, তাহলে এটি কখনো পরিবর্তন হবে না গ্যালিলিওর রূপান্তর সূত্রে। তাহলে এখানে পুনরায় আমাদের সেই বাংলা সিনেমার কথা মনে করতে হবে, যেখানে একজন নায়িকা ছিল যে বলেছে যে কিভাবে হলো, তোকে এই অধিকার দিল কে যে এখানে একটি প্রাইমওয়ালা রাশির সাথে একটি নন প্রাইমওয়ালা রাশির ডিফারেন্সিয়েশন করবি তুই। তো গ্যালিলিও বলছে যে আমি দিয়েছি এই অধিকার যে টি প্রাইম ইজ ইকাল টু টি। তাহলে চলো এখানে যেহেতু টি আছে, টি এর বদলে আমরা টি প্রাইম লিখতে পারি। তো এখানে আমরা লিখে দিচ্ছি
ডি বাই ডিটি প্রাইম ভি এক্স প্রাইম ইজ ইকাল টু, আমরা চলো এখানে ডিফারেন্সিয়েশন করি এটার। তো চলো ডিফারেন্সিয়েশন করি এখন, যে ডি বাই ডিটি টি এর সাপেক্ষে ভি এক্স মাইনাস ভি এর ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে কিন্তু আমাদের নন প্রাইমওয়ালা রাশি আছে এবং এখানেও নন প্রাইমওয়ালা রাশি আছে, অর্থাৎ নন প্রাইমওয়ালা কোনো রাশির সাথে নন প্রাইমওয়ালা কোনো রাশিরই আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখন আমরা দেখছি যে আমাদের এখানে ভি এক্স মানে বোঝানো হয়েছে যে স্থির কাঠামোর সাপেক্ষে ঘটনার তথ্য। তাহলে আমরা এখানে একবারে লিখে দিতে পারি যে বেগের সাথে সময়ের ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তাহলে কিন্তু আমরা এখানে ত্বরণ একবারে চলে আসে আমাদের। তাহলে আমরা এখানে ত্বরণ লিখে দিতে পারি যে এখানে আমরা পাবো এ এক্স, এবং এখানে আমরা পাচ্ছি যে ডি বাই ডিটি এর সাথে আমরা ভি এর ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডি বাই ডিটি এখানে কিন্তু আমাদের ভিটি, আবার আমরা এর আগে অনেকবার আমরা এটি প্রমাণ করেছি যে এই যে ভিটি রয়েছে সেটি মূলত একটি ধ্রুবক। এর আগে আমরা অনেকবার প্রমাণ করেছি বা এর আগে অনেকবার আমি বুঝিয়েছি যে আমাদের দুইটি প্রসঙ্গ কাঠামো আছে, একটি হচ্ছে চলমান, একটি হচ্ছে স্থির এবং একটি হচ্ছে ঘটনা। এবং আমাদের যে চলমান কাঠামোটি আছে সেটি কিন্তু স্থির কাঠামোর সাপেক্ষে সমবেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে কিন্তু আমাদের এখানে যে ভিটি রয়েছে সেটি কিন্তু মূলত হচ্ছে সমবেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে এটি কিন্তু একটি ধ্রুব রাশি, আর আমরা জানি কোনো ধ্রুব রাশিকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কিন্তু জিরো পাওয়া যায়। তাহলে এখানে আমরা জিরো পাবো। এখানে আমরা ভি এক্স মাইনাস জিরো লেখাও যা কথা, না লেখাও এটা আসলে সেম কথা। তো পরে দেখবো আমরা যে এখানে একটি প্রাইমওয়ালা রাশি, এখানেও একটি প্রাইমওয়ালা রাশি এবং বেগের সাথে সময়কে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তাহলে কিন্তু আমরা এখানে ত্বরণ পেয়ে যাব, এবং ত্বরণটি হচ্ছে এ এক্স প্রাইম ইজ ইকাল টু এ এক্স। এটি হচ্ছে আমাদের গ্যালিলিওর ত্বরণের রূপান্তর সূত্র। তো পরবর্তীতে আমরা দেখব যে এটি গেল আমাদের এক্স অক্ষ বরাবর। এখন দেখব আমরা ওয়াই অক্ষ বরাবর ত্বরণের রূপান্তর সূত্র। তো এটিকে আমরা যেহেতু 1 নং ধরেছিলাম, তো এটিকে আমরা চলো এখন 2 নং ধরে নিই। তো এখন আমাদের 2 নংকে আমাদের টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর আমরা ত্বরণ পেয়ে যাব। তো চলো 2 নংকে টি এর সাপেক্ষে এখন ডিফারেন্সিয়েশন করা যাক। 2 নংকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই। তো চলো এখন আমরা 2 নংকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো এখানে আমরা 2 নংয়ে আছে ডি বাই ডিটি, এখানে রয়েছে ভি ওয়াই প্রাইম, এখানে রয়েছে ভি ওয়াই ইকুয়াল টু ডি বাই ডিটি, এখানে রয়েছে আমাদের ভি ওয়াই। তাহলে এখানে কিন্তু আবার আমাদের ওই পুনরায় মনে করতে হবে যে বাংলা সিনেমার নায়িকা আবার রয়েছে আমাদের গ্যালিলিও হচ্ছে ভিলেন। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি যে এখানে ডি বাই ডিটি প্রাইম ভি ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু, এখানে কিন্তু নন প্রাইমে আছে, তাহলে আমরা এখানে একবারে লিখে দিতে পারি যে এখানে এ ওয়াই, এখানে রয়েছে আমাদের এ ওয়াই, এবং এখানে আমরা পরবর্তীতে লিখব এখানে প্রাইমওয়ালা, এখানেও প্রাইমওয়ালা আছে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে এ ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু, এখানে আছে এ ওয়াই নন প্রাইম। তাহলে এটি কিন্তু আমাদের ওয়াই অক্ষ বরাবর ত্বরণের যে সূত্র রয়েছে সেটি। আবার আমাদের দেখতে হবে যে এখানে জেড অক্ষ বরাবর গ্যালিলিওর ত্বরণের রূপান্তর সূত্র। তাহলে জেড অক্ষ বরাবর আমরা পূর্ববর্তীতে যেভাবে করে এসেছি যে 2 নংকে আমরা 3 নং বানিয়ে দিয়েছি। তো এটিকে আমরা 3 নং বানিয়ে দিলাম,
এখানে আমরা ভি জেড প্রাইম লিখে দিলাম, এখানে হচ্ছে আমাদের ভি জেড, তো এখানেও ভি জেড প্রাইম, এখানে হয়ে যাবে এ জেড, এবং পুনরায় এখানে আমাদের হবে যে এ জেড প্রাইম ইজ ইকুয়াল টু এ জেড। এটি হবে আমাদের ওয়াই অক্ষ বরাবর ত্বরণের যে সমীকরণ সেটি। তাহলে আমাদের কিন্তু গ্যালিলিওর ত্বরণের রূপান্তর সূত্র এখানে পড়া শেষ হয়ে গেল। আমরা পরবর্তীতে যেভাবে গ্যালিলিওর রূপান্তর সূত্র এবং এরপরে আমরা যে গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র পড়েছি সেগুলোর কিন্তু আমরা আবার যেমন গ্যালিলিওর রূপান্তর সূত্র থেকে আমরা নির্ণয় করেছি যে বিপরীত গ্যালিলিওর রূপান্তর সূত্র, এবং গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র থেকে কিন্তু আমরা তারপরে বিপরীত গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র আমরা এখান থেকে নির্ণয় করেছি। তেমনইভাবে আমাদের এখনও গ্যালিলিওর যে ত্বরণের রূপান্তর সূত্র রয়েছে সেখান থেকে আমাদের বিপরীত গ্যালিলিওর ত্বরণের রূপান্তর সূত্র নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা এখানে একটু মুছে দিচ্ছি। এখন আমরা এখানে নির্ণয় করব যে বিপরীত গ্যালিলিওর ত্বরণের রূপান্তর সূত্র। তো আমরা এখন লিখে নিব, এটা আমাদের 3 নং ছিল। বিপরীত গ্যালিলিওর ত্বরণের রূপান্তর সূত্র। তো এটি হচ্ছে আমাদের বিপরীত গ্যালিলিওর ত্বরণের রূপান্তর সূত্র। আমরা যেমন এর আগে কোনো সূত্র থেকে যখন আমরা বিপরীত সূত্র নির্ণয় করেছি তখন কিন্তু আমরা 2টি কন্ডিশন সবসময় মেনে চলেছি। যেই কন্ডিশনটি হচ্ছে এর আগে আমি তোমাদেরকে লিখে দিয়েছি কয়েকবার, তো এখন আর লিখে দিব না, এখন আমি মুখে বলছি যে কন্ডিশন 2টি হলো যে প্রাইম থাকলে সেগুলোকে নন প্রাইম করে দিতে হবে এবং নন প্রাইমগুলোকে পুনরায় আবার প্রাইম করে দিতে হবে। আরেকটি কন্ডিশন ছিল আমাদের যে ভি থাকলে সেটিকে আমাদের -ভি করে দিতে হবে। তো আমাদের এখন দেখতে হবে যে, চলো আমরা এগুলোকে একবারে লিখে দিচ্ছি। এখন আমরা একবারে লিখে দিচ্ছি যে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স, এ ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু এ ওয়াই, এ জেড প্রাইম ইজ ইকুয়াল টু এ জেড। এই 3টি সূত্রই কিন্তু আমরা এখান থেকে পেয়েছি। তো চলো এখন আমাদের দেখতে হবে যে বিপরীত গ্যালিলিওর ত্বরণের রূপান্তর সূত্র। তো আমাদের যে কন্ডিশন 2টি রয়েছিল সেই কন্ডিশন 2টি আমাদের অবশ্যই মেনে চলতে হবে, না হলে কিন্তু গ্যালিলিওর কোনো সূত্র আমাদের এখানে যদি আমরা সেই কন্ডিশন 2টি না মেনে কোনো সূত্র নির্ণয় করি তাহলে কিন্তু সেটি আমাদের অবশ্যই ভুল হবে। তো চলো এখান থেকে আমরা নির্ণয় করব যে বিপরীত গ্যালিলিওর ত্বরণের রূপান্তর সূত্র। তো এখানে যেহেতু প্রাইমওয়ালা ছিল এখানে নন প্রাইম হয়ে যাবে, এবং এই পাশে ডান পাশে ছিল প্রাইম নন প্রাইম, সেখানে হয়ে যাবে প্রাইম, এবং এখানেও ছিল প্রাইম, এখানে হয়ে যাবে নন প্রাইম, এবং এখানে ছিল নন প্রাইম, এখানে হয়ে যাবে প্রাইম। জেডের ক্ষেত্রে এখানে ছিল প্রাইম, এখানে হয়ে যাবে নন প্রাইম, এবং এই পাশে ছিল নন প্রাইম, এখানে হয়ে যাবে প্রাইম। তাহলে কিন্তু আমাদের গ্যালিলিওর ত্বরণের রূপান্তর সূত্র এখান থেকে আমরা প্রমাণ করে দিয়েছি, গ্যালিলিওর ত্বরণের রূপান্তর সূত্র এবং বিপরীত গ্যালিলিওর ত্বরণের রূপান্তর সূত্র। তো এখানে কিন্তু আমরা একটি জিনিস খেয়াল করতে পারছি যে গ্যালিলিওর ত্বরণের রূপান্তর সূত্র এবং বিপরীত গ্যালিলিওর ত্বরণের রূপান্তর সূত্র, এখানে কিন্তু এক্স অক্ষ এবং আমরা যে পড়েছিলাম যে এস কাঠামো এবং এস প্রাইম কাঠামো, অর্থাৎ স্থির কাঠামো এবং চলমান কাঠামো ছিল আমাদের 2টি কাঠামো। আমাদের 2টি যে কাঠামো ছিল সেই 2টি কাঠামোর ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় কিছু না কিছু পরিবর্তন অবশ্যই আমরা খেয়াল করেছি। যেমন এখানে দেখো ভি এক্স প্রাইম এখানে কিন্তু কখনোই ভি এক্স এর সমান হচ্ছে না।
কিন্তু এখানে আমরা দেখছি যে এ এক্স প্রাইম এখানে এ এক্সের সমান এবং এ এক্স সমান এখানে এ এক্স প্রাইম, এখানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এটি কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত আমরা এখান থেকে নিতে পারি যে গ্যালিলিওর ত্বরণের রূপান্তর সূত্র এবং বিপরীত গ্যালিলিওর ত্বরণের রূপান্তর সূত্র, এই দুটি থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিতে পারি। তো সেই সিদ্ধান্তটি কি? সিদ্ধান্তটি হচ্ছে যে ত্বরণের ক্ষেত্রে আপেক্ষিকতা অনুভব হয় না। ত্বরণের ক্ষেত্রে আপেক্ষিকতা অনুভব হয় না, এটি কিন্তু আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ। অনেক সময় এটি আমাদের বিভিন্ন পরীক্ষার প্রশ্নে এটি করা হয়ে থাকে এমসিকিউয়ে। তো চলো এখন আমরা আমাদের পরবর্তীতে সামনে যে টপিক রয়েছে আমরা সেখানে আগাবো। তো এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস খেয়াল করতে পারি, তোমরা সবাই একটু দেখো আরেকটা জিনিস, যে এখানে আমরা গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র, গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্রতে আমরা যেটি পেয়েছিলাম যে এক্স অক্ষের সাপেক্ষে এই সূত্রটি, তো আমি শুধু সবগুলো মুছে দিচ্ছি, এখন শুধু এটি রেখে দিব যে ভি এক্স প্রাইম ইজ ইকুয়াল টু ভি এক্স মাইনাস ভি, এটি হচ্ছে আমাদের গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র। এটি কিন্তু আমরা এর আগে প্রথম ক্লাসেই দেখে এসেছি। এটি হচ্ছে মূলত, তোমরা একটু মনে করার চেষ্টা করো তো যে এই সূত্রটি আমরা কোথায় ব্যবহার করেছি। এই সূত্রটি আমরা ব্যবহার করেছি হচ্ছে যে আপেক্ষিক বেগ, আমরা কিন্তু প্রথম ক্লাসে আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করেছি এবং আপেক্ষিকতা আলোচনা করতে গিয়ে আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করেছি। আপেক্ষিক বেগ সমান আমরা পেয়েছি যে যার আপেক্ষিক বেগ নির্ণয় করব তার প্রকৃত বেগ মাইনাস যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করব তার প্রকৃত বেগ। তো সেই সূত্রটির সাথে কিন্তু আমাদের এই গ্যালিলিও সাহেব যে ছিল, গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র কিন্তু পুরোপুরিভাবে মিলে যাচ্ছে। তো তোমরা যদি বলো যে কিভাবে মিলে যাচ্ছে, তাহলে কিন্তু আমি প্রমাণ করে দেখাতে পারি। তো সবাই একটু খেয়াল করো, আমি একটু এটি দেখাচ্ছি। তো চলো এটি কিন্তু আমরা গত ক্লাসে এই ম্যাথটি আমরা করে এসেছি, যে এখানে আমাদের একটি লাল গাড়ি ছিল এবং এই পাশে আমাদের একটি নীল গাড়ি ছিল। এখানে লাল গাড়িটিও 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে, নীল গাড়িটিও 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং লাল গাড়িটিও 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এই দিকে অগ্রসর হচ্ছে। আমাদের প্রশ্নটি কি ছিল, যে লাল গাড়ির সাপেক্ষে বা যে কোনো একটি হলেই হয়েছে, এখন আমাদের যে কোনো একটি ধরে নিব আমরা, আমাদের যে ওই প্রশ্নের মতোই হতে হবে সেটি কিন্তু আমাদের এখানে বিষয় না, আমরা যে কোনো একটি ধরে নিব। যে ধরো আমাদের কোশ্চেনটা করেছে এখানে যে লাল গাড়ির, আচ্ছা এখানে হয়তো দেখা যাবে না, লাল গাড়ির সাপেক্ষে নীল গাড়ির আপেক্ষিক বেগ নির্ণয় করো। এটি আমাদের প্রশ্ন করেছে যে লাল গাড়িটির সাপেক্ষে নীল গাড়িটির আপেক্ষিক বেগ নির্ণয় করো। তো আমরা কিন্তু পড়ে এসেছি যে যার আপেক্ষিক বেগ নির্ণয় করব তার প্রকৃত বেগ মাইনাস যার সাপেক্ষে আপেক্ষিক বেগটা নির্ণয় করব তার প্রকৃত বেগ। তাহলে আমরা কিন্তু গ্যালিলিওর যে বেগের রূপান্তর সূত্র রয়েছে, আমরা যদি আমরা এই ফর্মুলা যদি কাজে লাগাই, ধরো
এখানে হচ্ছে গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্রে আমরা পাই যে vx প্রাইম ইজ ইকুয়াল টু vx মাইনাস v। তো নীল গাড়ি এখানে কিন্তু আমাদের বলেছে যে নীল গাড়ির আপেক্ষিক বেগ নির্ণয় করো। তাহলে এখানে আমাদের ধরো নীল গাড়ির আপেক্ষিক বেগ ধরে নিলাম আমরা vx প্রাইম, এবং নীল গাড়ির প্রকৃত বেগ সেটিকে আমরা ধরি vx। তাহলে নীল গাড়ির প্রকৃত বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে আচ্ছা আমরা এটাকে vx ধরি, এবং লাল গাড়ির যে বেগটি রয়েছে আমরা সেটিকে v ধরে নিই। তাহলে চলো এখন মাইনাস v। তাহলে আমরা যদি এখন নীল গাড়িটির আপেক্ষিক বেগ নির্ণয় করতে চাই তাহলে আমাদের এখানে লিখতে হবে যে vx। এখানে vx বলতে বোঝানো হয়েছে নীল গাড়িটির প্রকৃত বেগ। নীল গাড়ির প্রকৃত বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখানে নীল গাড়িটি 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে, এবং উল্টো দিক থেকে লাল গাড়িটি 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এই গাড়িটিও সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে আমি যদি এখন নীল গাড়িটির প্রকৃত বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং লাল গাড়িটি উল্টো দিক থেকে 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এসেছে, তো আমি যেহেতু এদিকে পজিটিভ ধরেছি তাহলে আমাকে অবশ্যই এদিকটাকে নেগেটিভ ধরতে হবে। তাহলে এখানে যেহেতু পূর্ব থেকে একটি মাইনাস আছে এবং নতুন একটি মাইনাস আসবে, কারণ আমি এটিকে উল্টো ধরেছি, এদিকে পজিটিভ ধরেছি, তাহলে এটিকে অবশ্যই নেগেটিভ ধরতে হবে। তাহলে এখানে 10 প্লাস 10 ইজ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটি হলো অ্যান্সার, যেটি কিন্তু আমরা পূর্ববর্তী ক্লাসে আমরা আপেক্ষিক বেগ দিয়ে প্রমাণ করে এসেছি। আমরা কিন্তু আমাদের যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যে ভেক্টর অধ্যায়টি রয়েছে সেখানে আমরা 20টি ছাতার অনেক অঙ্ক করে এসেছি আপেক্ষিক বেগের ওই সূত্রটি দিয়ে, কিন্তু আমরা তখন কিন্তু জানতাম না যে এই সূত্রটি কার। এখানে কিন্তু আমরা জেনে গেলাম যে এই সূত্রটি হলো আমাদের গ্যালিলিও সাহেবের। গ্যালিলিও সাহেব আমাদের বাংলা সিনেমার ভিলেন। তাহলে কিন্তু এই গ্যালিলিওর সূত্রটি হচ্ছে এখানে vx প্রাইম ইজ ইকুয়াল টু vx মাইনাস v, এই সূত্র দিয়ে আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করেছি। চলো আমরা এখন আমাদের সামনের টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমাদের পরবর্তীতে যে আলোচনাটি রয়েছে সেটি হচ্ছে এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটি আমাদের অবশ্যই জানতে হবে, যেটি জানা ছাড়া আমরা এই অধ্যায়ের মূলত আসলে সার্থকতা খুঁজে পাবো না। তো এই অধ্যায়ের সেই টপিকটি হচ্ছে মাইকেলসন ও মোরলের পরীক্ষা। তো মাইকেলসন ও মর্লের পরীক্ষা শুরু করার আগে আমি তোমাদের এই পরীক্ষার বা তাদের এই প্রয়োজনীয়তাটা কী ছিল, যে মাইকেলসন এবং মর্লের যে পরীক্ষাটি আমাদের করেছিল সেই পরীক্ষাটির প্রয়োজনীয়তা কী ছিল। তাহলে চলো তার আগে আমি এটির প্রয়োজনীয়তাটা একটু দেখাবো তোমাদের। তো চলো আমরা এই চিত্রটি বারবার আঁকছি। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম যে এখানে একটি বালিকা রয়েছে, এখানে একটি বালক রয়েছে, এটি ছিল এস কাঠামো, এটি ছিল এস প্রাইম কাঠামো, এবং এখানে একটি ঘটনা ঘটছিল। তো এখানে এই বালকটি অর্থাৎ চলমান কাঠামোটি ভি বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিল। এখন আমরা যে পরীক্ষাটি করেছিলাম সেটি ছিল এখানে একটি পাখি উড়ছিল, এই পাখিটি আমাদের ঘটনা ছিল। কিন্তু এখন যে ঘটনাটি হলো, এখন এই বালকটি এখানে একটি ধরো এই বালকটি এখানে একটি টর্চ লাইট জ্বালিয়েছে এবং এই টর্চ লাইটের আলোটি সামনের দিকে চলে যাচ্ছে। এখন যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে
বালকটি এস প্রাইম কাঠামো থেকে এই যে টর্চ লাইটের যে আলো সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাহলে এই বালকটি টর্চ লাইটের আলোটিকে কত বেগে সামনের দিকে অগ্রসর হতে দেখবে। তাহলে কত বেগে সামনের দিকে অগ্রসর হতে দেখবে। তাহলে কিন্তু আমাদের বালকটি এখানে বলবে যে, আমরা কিন্তু পড়েছি যে চলমান কাঠামোর সকল তথ্যপাত্রর সাথে আমাদের একটি করে প্রাইম দিতে হবে। তাহলে বালক পাবে হলো সি। বালক যেটি পেল ভি এক্স প্রাইম সমান হলো সি। অপরদিকে আমাদের যে বালিকাটি ছিল, বালিকাটির ক্ষেত্রে আমাদের বালিকাটি যদি জিজ্ঞাসা করা হয় যে, এই বালিকাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই স্থির কাঠামো থেকে এই যে টর্চ লাইটটি জ্বালানো হয়েছিল, সেই টর্চ লাইটের আলোটি কত বেগে সামনের দিকে অগ্রসর হয়েছে। তো আমরা কিন্তু গ্যালিলিওর রূপান্তর সূত্রে পড়ে এসেছি যে Vx prime is equal to Vx minus V। এটি কিন্তু আমরা গ্যালিলিওর রূপান্তর সূত্রে পড়ে এসেছি, গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্রে পড়ে এসেছি। তো এখানে যেহেতু বলেছে যে স্থির কাঠামোর সাপেক্ষে অর্থাৎ বালিকাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাহলে কিন্তু এখানে আমাদের রাশিগুলো আমাদের বালিকার সাপেক্ষে নিতে হবে। তাহলে বালিকার যেহেতু বেগ চেয়েছে, তাহলে এখানে অবশ্যই আমাদের ভি এক্স হবে এবং এখানে ভি এক্স প্রাইম হবে, প্লাস এখানে ভি ছিল এটি মাইনাস ভি হয়ে যাবে। আমাদের যে সাধারণ সূত্র থেকে যখন আমরা বিপরীত সূত্রে যাই, তখন কিন্তু আমাদের নন প্রাইমগুলোকে প্রাইম এবং প্রাইমগুলোকে নন প্রাইম করে দিতে হয়, এবং যে আমাদের যে মাইনাস ভি থাকলে সেটিকে মাইনাস ভি করে নিতে হয়। তো এখানে আমাদের পূর্ব থেকে মাইনাস ছিল, নতুন করে আমরা একটি মাইনাস আনলাম, মাইনাস মাইনাসে প্লাস হলো এবং এখানে ভি চলে আসলো। তাহলে এটি কিন্তু আমাদের বেগ হলো যে বালিকার সাপেক্ষে অর্থাৎ স্থির কাঠামোর সাপেক্ষে আলোর যে বেগটি দেখবে সেটি হচ্ছে এটি। তাহলে এখানে কিন্তু আমরা পেয়েছি যে ভি এক্স প্রাইম সমান সি। তাহলে কিন্তু আমরা ভি এক্স প্রাইমের বদলে আমরা এখানে সি লিখে দিতে পারি, আর এখানে ছিল ভি। তাহলে বালিকাটি যে বেগ দেখতে পেল, যে বালিকাটি থেকে যখন আলোটি সামনের দিকে অগ্রসর হলো, তখন বালিকাটি দেখলো যে আলো তার থেকে সি প্লাস ভি বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু আমাদের বালকটি বলেছিল যে ভি এক্স প্রাইম সমান সি, অর্থাৎ আলোটি সি বেগে সামনের দিকে অগ্রসর হচ্ছিল। কিন্তু আমরা জানি যে আলোর বেগ সবসময় ধ্রুবক থাকে। আমাদের এই আলোর বেগ যে ধ্রুবক, এটি আমরা মূলত প্রমাণ করেছি হলো যে প্রমাণ করেছি মাইকেলসন মোল্ডের পরীক্ষা থেকে। তো আলোর বেগ ধ্রুবক এখানে থাকে, কিন্তু আমরা এখানে বালিকা বলেছে যে আলোর বেগ সি প্লাস ভি। তাহলে কিন্তু এখানে গ্যালিলিওর সূত্রের একটি ত্রুটি দেখা গেল। আমি কিন্তু তোমাদের প্রথম ক্লাসের শুরুতে বলেছিলাম যে আমাদের যে ক্লাসিক্যাল ফিজিক্স অর্থাৎ নিউটনিয়ান ফিজিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান শুরুর পূর্বে যে পদার্থবিজ্ঞানগুলো ছিল, অর্থাৎ আমি তোমাদেরকে বলেছিলাম যে বিংশ শতাব্দীর পূর্বে অর্থাৎ 1900 সাল, তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রথম ক্লাসের শুরুর দিকের আলোচনা ছিল এটি, যে 1900 সালের পূর্বে যে পদার্থবিজ্ঞান ছিল সেটি ছিল ক্লাসিক্যাল ফিজিক্স বা নিউটনিয়ান ফিজিক্স। এই ফিজিক্সে কিছু ত্রুটি রয়েছিল। এই ফিজিক্সগুলো মূলত সমাধান করেছিল বিজ্ঞানী নিউটন এবং বিজ্ঞানী গ্যালিলিও। তো বিজ্ঞানী নিউটনের বিভিন্ন ত্রুটি আমরা গত ক্লাসে দেখেছিলাম। আজকে আমরা খুঁজে পেলাম যে বিজ্ঞানী গ্যালিলিওর সূত্রের আরেকটি ত্রুটি, যে বিজ্ঞানী গ্যালিলিওর সূত্রে আলোর বেগ দুই কাঠামোর সাপেক্ষে ভিন্ন হয়ে যায়। তো আমরা খুঁজে পেলাম যে ক্লাসিক্যাল ফিজিক্স থেকে মডার্ন ফিজিক্সে আসার প্রয়োজনীয়তা। তো এখানে যে ত্রুটিটি ছিল সেটি আমরা খুঁজে পেলাম। তো এখানে আরেকটি বিষয় তো আমাদের ক্লিয়ার করে দেই, এটি কোনো পদার্থবিজ্ঞানের কোনো বিষয় না। এটি যে 1900 শতাব্দী এর পরে, 1900 শতাব্দী এর পর অনেকে ভাবে যে এটি হয়তো ঊনবিংশ শতাব্দী, কিন্তু আসলে 1900 শতাব্দী ঊনবিংশ শতাব্দী নয়, এটিকে বিংশ শতাব্দী ধরা হয়। 1800 থেকে 1900 শতাব্দী এটি মূলত হচ্ছে ঊনবিংশ শতাব্দী, এবং ঊনবিংশ শতাব্দীর পরবর্তীতে এটি হলো বিংশ শতাব্দী। এই বিংশ শতাব্দীতে মূলত আমাদের বিজ্ঞানী আইনস্টাইন তার বিভিন্ন তত্ত্ব আবিষ্কার করেছেন। তাহলে
এই যে আমাদের যে গ্যালিলিও সূত্রের যে আমরা ভুলটি পেলাম, তাহলে এটি আমাদের অবশ্যই সমাধান করতে হবে। তাহলে আমরা এখন আলোচনা করব মাইকেলসন ও মোল্ডের পরীক্ষা। চলো এগুলো আমরা মুছে দিচ্ছি। তো আমাদের এটি কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে এখানে আলোর বেগের ত্রুটি বলতে আলোর বেগে আমরা ভিন্নতা পেয়েছি। এখানে আলোর বেগটি বেশি হয়ে যাচ্ছে, c+v হয়ে যাচ্ছে, কিন্তু এটি আসলে কোনোভাবেই এটি সম্ভব নয়। তো চলো আমরা এখন আমাদের সামনের যে আলোচনাটি রয়েছে সেটি হচ্ছে মাইকেলসন ও মোল্ডের পরীক্ষা। মাইকেলসন ও মোল্ডের পরীক্ষা। তো মাইকেলসন মোল্ডে যে তাদের পরীক্ষাটি করেছিল সেটি আমাদের বইয়ে দেওয়া রয়েছে বিস্তারিতভাবে। কিন্তু এখানে আসলে আমি যদি এই মাইকেলসন মোল্ডের বিস্তারিত যে তাদের পরীক্ষা ছিল সেটি যদি বোঝাতে যাই তাহলে সেটি আমার প্রায় 20-25 মিনিট সময় লাগবে সেটি বোঝাতে। তো আমি আসলে সেটি বোঝাবো, কিন্তু সেটি আমি পরবর্তীতে একটি শর্ট ভিডিও বানিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব মাইকেলসন মোল্ডের পরীক্ষা। আমাদের আসলে পরীক্ষা বা বিভিন্ন যে আমাদের ভর্তি পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু আমাদের মাইকেলসন মোল্ডের পরীক্ষা চায় না। আসলে মূলত যে এমসিকিউ বা সিকিউ এর তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হয়, বিশেষ করে খ নাম্বার প্রশ্ন, সেখানে চায় যে মাইকেলসন মোল্ডের পরীক্ষার কী সিদ্ধান্ত ছিল সেগুলো। তো আমি মূলত এখন সেই সিদ্ধান্তগুলো লিখে দেবো। আসলে মূলত সেই সিদ্ধান্তগুলো জানলেই হয়, কিন্তু অনেকেই জানার জন্য মাইকেলসন মোল্ডের পরীক্ষার বিস্তারিতটা পড়ে রাখে। তাহলে এখন দেখব মাইকেলসন ও মোল্ডের পরীক্ষায় দুটি জিনিস আমাদের ক্লিয়ার হয়। সেই দুটি জিনিস হলো যে ইথারের কোনো অস্তিত্ব নেই। তো প্রথমে যে আমাদের যে প্রমাণটি পাওয়া যায় পরীক্ষা থেকে সেটি হলো যে ইথারের কোনো অস্তিত্ব নেই। এখানে ইথার বলতে আবার অনেকেই ভাববে যে এটি হয়তো আবার রসায়নের ইথার। আসলে এটি রসায়নের ইথার নয়। আসলে আমরা গত ক্লাসে আমরা পড়ে এসেছি যে প্রসঙ্গ কাঠামো থেকে আমরা কোনো বস্তুর বা কোনো কিছুর আমরা বেগ, দূরত্ব, ত্বরণ ইত্যাদি নির্ণয় করতে পারি। তো প্রসঙ্গ কাঠামো আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ, এটি একটি একক, এটি ছাড়া আমরা কোনো কিছুর তথ্যপাত্র নির্ণয় করতে পারি না। কিন্তু দেখা গেল যে আমাদের কিন্তু এই ভূমণ্ডল যেখানে রয়েছে সেখানে কিন্তু বাতাস রয়েছে, একটি মাধ্যম রয়েছে। এই বাতাসকেও প্রসঙ্গ কাঠামো হিসেবে ধরা হয়। কিন্তু আমরা যখন মহাকাশে যাই, মহাকাশে কিন্তু কোনো বাতাস থাকে না, সেখানে কিন্তু ফাঁকা থাকে। তো পূর্ব যুগের যে বিজ্ঞানী ছিল, এই যে 1900 শতাব্দীর পরে মাইকেলসন মোল্ডে আবিষ্কার করেন যে ইথারের কোনো অস্তিত্ব নেই। তো মাইকেলসন মোল্ডে আবিষ্কার করলেন যে ইথারের কোনো অস্তিত্ব নেই। পূর্ববর্তী যে আমাদের যে পদার্থবিদরা রয়েছিল তারা মনে করত যে মহাকাশে ইথার নামে এক ধরনের কাল্পনিক বস্তু রয়েছে যেটিকে প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু মাইকেলসন ও মোল্ডের পরীক্ষার পরে এই অস্তিত্বটি নষ্ট হয়ে যায়। তো ইথারের কোনো অস্তিত্ব আর পাওয়া যায় না, বা ইথারের মূলত কোনো অস্তিত্বই নেই, এটি প্রমাণিত হয়ে যায়। তো এটি ছিল মাইকেলসন ও মোল্ডের পরীক্ষার প্রথম যে সার্থকতা, প্রথম যে পাওয়া যে বিষয়টি রয়েছে সেটি। তারপর আমরা মাইকেলসন ও মোল্ডের পরীক্ষা থেকে যে উপাত্তটি পাই সেটি হচ্ছে যে আলোর বেগ পৃথিবী বা অন্য কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে
পরিবর্তন হয় না, বরং প্রসঙ্গ কাঠামোর পরিবর্তনের সাথে ধ্রুব থাকে। আলোর বেগ পৃথিবী বা অন্য কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে পরিবর্তন হয় না, বরং প্রসঙ্গ কাঠামোর পরিবর্তনের সাথে আলোর বেগ ধ্রুব থাকে। তো এই দুটি ছিল আমাদের মাইকেলসন ও মোরলের পরীক্ষার পাওয়া দুটি গুরুত্বপূর্ণ তথ্য। তো এখানে আবার অনেকেই প্রশ্ন করতে পারে যে মাধ্যমভেদে আলোর বেগ কি ধ্রুবক? অর্থাৎ আমাদের যে পানি মাধ্যম রয়েছে বা ঘন কোনো মাধ্যম বা কাঁচ মাধ্যম, এই মাধ্যমগুলোতে কিন্তু আলোর বেগ আমাদের ধ্রুবক হবে না। তো আমি একটু লিখে দিচ্ছি এই বিষয়টা। পানি মাধ্যম, কাঁচ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে, তাহলে পানি মাধ্যম, কাঁচ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে আলোর বেগ কনস্ট্যান্ট থাকে না। তাহলে পানি মাধ্যম, কাঁচ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে আলোর বেগ কনস্ট্যান্ট থাকে না। তাহলে আমাদের মাইকেলসন মোরলের পরীক্ষার যে দুটি তথ্য ছিল, আমাদের সেই দুটি তথ্য দেওয়া শেষ হয়েছে। এখন আমাদের মাইকেলসন ও মোরলের পরীক্ষায় আমরা পেলাম যে আলোর বেগ সকল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ধ্রুবক থাকে। কিন্তু আমাদের যে বিজ্ঞানী গ্যালিলিও ছিল, তার যে আমাদের যে সূত্রগুলো ছিল, যেমন গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র, সেই রূপান্তর সূত্রে কিন্তু আমরা একটু আগে আমরা দেখেছি যে একটি এখানে ছিল স্থির প্রসঙ্গ কাঠামো এবং এখানে ছিল চলমান প্রসঙ্গ কাঠামো। চলমান প্রসঙ্গ কাঠামোতে আমাদের একটি বালক ছিল এবং স্থির প্রসঙ্গ কাঠামোতে আমাদের একটি বালিকা ছিল। তো এই যে চলমান কাঠামো এবং স্থির প্রসঙ্গ কাঠামো, এই দুটির সাপেক্ষে কিন্তু আমাদের আলোর বেগের আমরা ভিন্নতা পেয়েছিলাম। আমাদের যে বালকটি যে টর্চ লাইট ছুঁড়ে মেরেছিল, সেই টর্চ লাইট থেকে যে আলোটি বের হয়েছিল, সেই আলোটির বেগ বালকটির কাছে ছিল যে ভি এক্স প্রাইম ইজিক্যাল টু ছিল সি, এবং বালিকাটির ছিল যে ভি এক্স ইকাল টু সি প্লাস ভি। তো এই দুটির মধ্যে আমরা পার্থক্য খুঁজে পাই। কিন্তু আমরা আমাদের মাইকেলসন ও মোরলের পরীক্ষায় আমরা পেলাম যে আলোর বেগ ধ্রুবক। তো আমরা পূর্ববর্তী সময়ে আমরা কিন্তু যে দুটি ক্ষেত্রে দুটি জিনিসকেই প্রতিষ্ঠিত করার জন্য আমরা একটি রূপান্তর সূত্র এনেছিলাম, যেটি ছিল আমাদের গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র। সেটি কিন্তু আমরা মূলত প্রথম ক্লাসে দেখেছিলাম যে ওই যে আমাদের বল ছুঁড়ে মারার যে গল্পটা ছিল, যে কাহিনীটা ছিল, সেখানে আমরা কিন্তু দেখেছিলাম যে একজন বালিকা স্থির কাঠামোতে ছিল এবং একজন বালক স্কেটিং বোর্ড নিয়ে সামনের দিকে বল ছুঁড়ে মেরে অগ্রসর ছিল। তাদের দুইজনের বক্তব্যকেই আমরা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যে গ্যালিলিও রূপান্তর সূত্র ছিল, আমরা সেটি এনেছিলাম। তো এখানেও আমাদের যে বিজ্ঞানী গ্যালিলিও আছে, তার যে সূত্র রয়েছে, তার যে বেগের রূপান্তর সূত্র আছে, সেই সূত্র এবং মাইকেলসন ও মোরলের পরীক্ষার যে সূত্র রয়েছে, যে আমাদের মূল তথ্য রয়েছে যে আলোর বেগ প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ধ্রুবক থাকে, এই দুটিকে আমাদের প্রতিষ্ঠিত রাখার জন্য আমাদের আরেকটি রূপান্তর সূত্র আনতে হবে। আমাদের বিজ্ঞানী লরেন্স, যার নাম হচ্ছে লরেন্স, তিনি লরেন্স রূপান্তর সূত্র এনেছেন। এই লরেন্স রূপান্তর সূত্রের মাধ্যমে আমরা এই দুটি ক্ষেত্রে, আমরা এই দুটি বিজ্ঞানী মাইকেলসন ও মোরলে এবং গ্যালিলিও, তাদের বক্তব্য দুটিকেই আমরা প্রতিষ্ঠিত করতে পারি। তো এখন আমরা দেখব যে লরেন্সের রূপান্তর সূত্র। লরেন্সের রূপান্তর সূত্রের মাধ্যমে আমরা দুইটি বক্তব্যকেই প্রতিষ্ঠিত করব। চলো এখন দেখা যাক যে লরেন্স রূপান্তর সূত্র।
লরেন্স রূপান্তর সূত্র। তো চলো লরেন্স রূপান্তর সূত্র। আমরা লরেন্স রূপান্তর সূত্রের শুরুতে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে আমরা বিজ্ঞানী গ্যালিলিওর যে রূপান্তর সূত্র আছে সেগুলো আগে আমরা এক পাশে লিখে নিচ্ছি। তো বিজ্ঞানী গ্যালিলিওর যে রূপান্তর সূত্র ছিল যেটি হলো এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভি টি, এটি ছিল আমাদের গ্যালিলিও সাহেবের রূপান্তর সূত্র। এবং বিপরীত গ্যালিলিওর যে রূপান্তর সূত্রটি ছিল সেটি ছিল যে এক্স ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস ভি টি প্রাইম। এই দুইটি ছিল আমাদের গ্যালিলিওর সূত্র, গ্যালিলিওর রূপান্তর সূত্র এবং গ্যালিলিওর বিপরীত গ্যালিলিওর রূপান্তর সূত্র। তো আমরা এটিকে 1 নম্বর সূত্র ধরে নিব এবং এটিকে 2 নম্বর সূত্র ধরে নিব। এই দুটি সূত্র দিয়ে আমরা মূলত লরেন্স ট্রান্সফরমেশন ল নিয়ে আসব। তাহলে চলো 1 নম্বর সূত্র থেকে আমরা যেটি দেখতে পাই যে আমাদের মূলত প্রবলেমটা কি ছিল। তো আমরা এখানে বিজ্ঞানী গ্যালিলিওর যে রূপান্তর সূত্র ছিল সেটি ছিল এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি এবং এক্স ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস ভিটি প্রাইম। এই দুটি ছিল গ্যালিলিওর রূপান্তর সূত্র, একটি ছিল গ্যালিলিওর রূপান্তর সূত্র এবং একটি ছিল বিপরীত গ্যালিলিওর রূপান্তর সূত্র। তো আমরা কিন্তু মূলত এই দুইটি সূত্রই ত্রুটি পড়েছি। এই দুটি সূত্র ত্রুটি অনেকে বলতে পারো কিভাবে, যে আমরা কিন্তু পড়লাম যে গ্যালিলিওর যে বেগের রূপান্তর সূত্র ছিল, যে গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র কিন্তু আমরা পেয়েছিলাম এই দুটিকে ডিফারেন্সিয়েশন করে। কিন্তু আমরা পরবর্তীতে মাইকেলসন মোরেলের যখন পরীক্ষাটা করলাম তখন কিন্তু আমরা দেখতে পেলাম যে গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্রে ত্রুটি রয়েছে। তো মাইকেলসন মোরেলে তিনি এমনভাবে চিন্তাভাবনা করলেন যে আমাদের মূলত এই দুটিকে সমান করতে হবে। এই দুটি রাশি সমান ছিল না বলেই তো মূলত আমাদের এই দুটিকে ডিফারেন্সিয়েশন করার পর আমরা কিন্তু বেগের দুইটি মান সমান পাচ্ছি না, অর্থাৎ দুইটি প্রসঙ্গ কাঠামো আমরা বেগে আলোর বেগ সমান পাচ্ছি না মূলত এই দুটির অসমান হওয়ার কারণে। তো বিজ্ঞানী লরেন্স এমনভাবে চিন্তাভাবনা করলেন যাতে এই দুটি সমান হয়। তো বিজ্ঞানী লরেন্স প্রথমত যা করলেন যে 1 নম্বর হতে এক্স প্রাইম এক্স মাইনাস ভিটি ইন্টু কে। তো বিজ্ঞানী লরেন্স এমনভাবে চিন্তাভাবনা করলেন যে আমরা যদি এইটার ডান পক্ষকে কে দিয়ে গুণ করি, ধরো এখানে কে যে কোনো একটা কিছু হতে পারে, তো কে যদি আমরা এমনভাবে গুণ করি, কে যদি এমন একটি মান নেই যেটি দিয়ে গুণ করার পর এক্স প্রাইম ইজ ইকুয়াল টু ডান পক্ষ সমান হয়ে যাবে, তাহলে কিন্তু আমরা মূলত যে গ্যালিলিওর বেগের রূপান্তর সূত্র ছিল আবার পুনরায় যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু আর ত্রুটি পাবো না। সেইভাবে একইভাবে তিনি এখানে পেলেন যে এখানে পেলেন এক্স ইজ ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস ভি টি প্রাইম ইন্টু কে। তাহলে এটি কিন্তু সে পেলেন। এখন দেখো যে আমাদের যে দুটি প্রসঙ্গ কাঠামো ছিল, একটি ছিল স্থির প্রসঙ্গ কাঠামো এবং একটি ছিল চলমান প্রসঙ্গ কাঠামো। আমরা যদি এখন দেখি, পুনরায় আবার চিত্রটি আঁকছি, এটি ছিল স্থির প্রসঙ্গ কাঠামো এবং এটি ছিল এস প্রাইম চলমান প্রসঙ্গ কাঠামো। তো এটি ছিল চলমান প্রসঙ্গ কাঠামো এবং এখানে একটি ঘটনা ছিল। মূলত আমাদের
প্রবলেমটা হলো কোথায়, যে আমরা কেন এসব ত্রুটি খুঁজে পাচ্ছি? মূলত আমাদের যখন এখানে একটি পাখি ছিল তখন কিন্তু আমরা সুন্দর এই গ্যালিলিওর যে রূপান্তর সূত্র আছে সেগুলো দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় যে তথ্যপাত্র ছিল সেগুলো সব আমরা বের করে ফেলতে পারতাম। কিন্তু যখন আমরা এই বালকের হাতে একটি টর্চ দিয়ে দিয়েছি তখন কিন্তু আমরা আর এই গ্যালিলিওর যে বেগের রূপান্তর সূত্র আছে সেটি দিয়ে কিন্তু আমাদের প্রয়োজনীয় যে তথ্যপত্র আছে সেগুলো নির্ণয় করতে গিয়ে আমরা ত্রুটি খুঁজে পাচ্ছি। মূলত সকল যে বলতে গেলে নাটের গুরু সেটা হচ্ছে এই টর্চ। তাহলে এখন আমাদের নির্ণয় করতে হবে এখন যে আমাদের এই প্রসঙ্গ কাঠামোটি ছিল সেটি কিন্তু ভি সমবেগে সামনের দিকে অগ্রসর হচ্ছিল। তাহলে কিন্তু এই চলমান প্রসঙ্গ কাঠামোটি ভি সমবেগে সামনের দিকে অগ্রসর হচ্ছিল। যেহেতু এই প্রসঙ্গ কাঠামো অর্থাৎ এই বালকটি ভি সমবেগে সামনের দিকে অগ্রসর হচ্ছিল, তাহলে কিন্তু এই যে টর্চটি ছিল এই বালকের হাতে, এই টর্চটিও কিন্তু সামনের দিকে ভি সমবেগে অগ্রসর হচ্ছিল। এখন যদি আমরা এই আলোর দূরত্বটি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের যদি বলা হয় যে বালিকার সাপেক্ষে দূরত্ব কত, তাহলে কিন্তু আমরা পাবো এস ইজ ইকুয়াল টু ভি টি। এটি কিন্তু আমরা পাবো যে বালিকার সাপেক্ষে। এখন যদি বলা হয় যে বালকের সাপেক্ষে, তাহলে কিন্তু আমাদের বের হবে এস প্রাইম ইজ ইকুয়াল টু ভি টি প্রাইম। তাহলে এখানে কিন্তু নন প্রাইম, অর্থাৎ এখানে যে আমাদের স্থির কাঠামোটি ছিল এবং এখানে কিন্তু আমাদের চলমান কাঠামো, এই জন্যে এখানে আমাদের প্রাইম রাশিটি চলে এসেছে। তাহলে এখানে আমরা এস এর পরিবর্তে আমরা লিখতে পারি যে আমরা লিখব এখানে এস এর পরিবর্তে আমরা লিখব এখানে এক্স। আমরা কিন্তু এই যে ঘটনাটি ছিল সেটাকে কিন্তু আমরা এক্স, দূরত্বটিকে আমরা এক্স দিয়ে প্রকাশ করতাম এবং এক্স দিয়ে আমরা এই সূত্রগুলো নির্ণয় করেছিলাম। এই যে এখানে সূত্র ছিল আমাদের এক্স প্রাইম, অর্থাৎ এই বালকটির সাপেক্ষে ঘটনাটির দূরত্ব। তাহলে আমরা এখানে এস না লিখে এখানে আমরা লিখব হলো এক্স। তাহলে এক্স ইজ ইকাল টু ভি টি। এখন আরেকটি জিনিস দেখো যে ভি টি আমরা তখন ভি লিখেছিলাম কারণ এখানে একটি ঘটনা ছিল এবং এই ঘটনাটি একটি বস্তু ছিল। একটি বস্তু বলতে পাখি ছিল, এখানে অন্য কিছু হতে পারে, একটি বস্তুর এখানে ঘটনাটি ছিল। কিন্তু এখানে কিন্তু কোনো আমরা বস্তুর ঘটনাটি দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু আলোটি সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে কিন্তু এখানে আমরা আর ভি লিখতে পারবো না, এখানে আমাদের লিখতে হবে সি লিখতে হবে, এক্স ইকাল টু সিটি। এবং এখানে আমাদের পুনরায় লিখতে হবে যে এস প্রাইম, তাহলে আমরা লিখবো এখানে এক্স প্রাইম ইজ ইকাল টু সি টি প্রাইম। তাহলে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ দুটি তথ্য এখান থেকে পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে লিখে রাখবো, চলো এখানে আমরা লিখে রাখি যে এখানে আমরা লিখে রাখবো যে এস ইকাল টু ভিটি। এই সূত্র থেকে আমরা পেয়েছি এক্স ইকাল টু সিটি এবং আরেকটি সূত্র পেয়েছি এক্স প্রাইম ইজ ইকাল টু সিটি প্রাইম। তাহলে এই তথ্য কিন্তু আমরা পেয়ে গেলাম। তো চলো এই তথ্য কাজে লাগিয়ে আমাদের পরবর্তীতে সামনে অগ্রসর হতে হবে। তো চলো এখন আমরা এই যে মানগুলো পেলাম সেই মানগুলো আমরা এই সব সমীকরণে আমরা বসিয়ে দেব। তো চলো 1 2 ধরে নিয়েছিলাম। তো এইটার পর আমরা যে সমীকরণটি পেয়েছি এক্স প্রাইম ইজ ইকাল টু এক্স মাইনাস ভিটি ইন্টু কে, এটিকে আমরা চলো 3 নং সমীকরণ ধরে নিই এবং এটিকে আমরা ধরে নিব 4 নং সমীকরণ। তো আমরা এখানে যে মানগুলো পেয়েছিলাম সেই মানগুলো দিয়ে আমরা এই মানগুলোকে সিদ্ধ করে দিব। তো চলো এখন দেখা যাক যে এই মানগুলো দিয়ে মানগুলো আমরা সিদ্ধ করব। তো এক্স প্রাইম আছে এখানে, এক্স প্রাইমের বদলে আমরা এখানে সিটি প্রাইম লিখতে পারি। সিটি প্রাইম ইজ ইকাল টু এখানে ছিল এক্স, এক্সের বদলে আমরা লিখবো এখানে সিটি
মাইনাস এখানে আমাদের ছিল সিটি মাইনাস ভিটি ইন্টু কে। এখন আমরা এটাকে সমাধান করব। এটাকে সমাধান করার সময় আমরা পাবো যে সিটি প্রাইম এখান থেকে টি কমন যাচ্ছে, তাহলে সি মাইনাস ভি ইন্টু টি ইন্টু কে থাকলো এই পাশে। তাহলে আমরা এখানে টি রাশিগুলোকে এক পাশে করে দিব, তাহলে আর সিকে ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে টি প্রাইম ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু সি মাইনাস ভি ডিভাইডেড বাই সি ইন্টু কে। এটি আমরা পেয়ে গেলাম আরেকটি আমাদের সমীকরণ। তাহলে এই সমীকরণের আমার নাম্বার দিচ্ছি হলো 4 নাম্বার দিয়েছি, তাহলে এখানে দেবো আমরা 5 নাম্বার সমীকরণ। তো চলো, এটি আমাদের 3 নং সমীকরণ গেল। এখন আমাদের ব্যবহার করতে হবে এই আমাদের যে 4 নং সমীকরণটি রয়েছে। তো আমরা এখন লিখব যে 4 নং সমীকরণ লিখতে হবে না, 4 নং হতে আমরা পাই যে এখানে দেখো এক্স রয়েছে, তাহলে এক্স এর পরিবর্তে আমরা সিটি লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখে দিব যে সিটি ইজ ইকুয়াল টু এক্স প্রাইম রয়েছে, এক্স প্রাইমের বদলে আমরা লিখব সিটি প্রাইম। তাহলে সিটি প্রাইম লিখে দিব প্লাস ভি টি প্রাইম। এটা কিন্তু ভি এবং গুণ হিসেবে একটি কে রয়েছে। এখানে যদি আমরা এটিকে সমাধান করি তাহলে পাবো যে সিটি ইজ ইকুয়াল টু, এখানেও আমাদের টি প্রাইম কমন যাবে, তাহলে সি প্লাস ভি ইন্টু টি প্রাইম ইন্টু কে। তাহলে এটিকে আমরা ডান পাশে লিখে দিচ্ছি, অথবা এটিকে এখানে লিখে দিব। চলো, এটি আমাদের আরেকটি। তাহলে এখানে লিখবো আমরা, এখানে আবার পুনরায় আমরা এই যে টি রাশি আছে সেগুলোকে আমরা এক পাশে করব। এক পাশে করার সময় আমরা এটির সাথে মিল রেখে টি প্রাইমকে উপরে রাখার চেষ্টা করব। তাহলে টি প্রাইমকে আমরা যদি উপরে রাখি তাহলে আমরা দেখব যে টি প্রাইম ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু, যখন আমরা এটিকে এই পাশে আনবো তাহলে কিন্তু আমাদের সিটা কিন্তু তখন আমাদের উপরে চলে যাবে, এবং এই সি প্লাস ভি এখান থেকে আমরা টিটাকে এই পাশে এনে পড়েছি, তাহলে সি প্লাস ভি ইন্টু এখানে কে পড়ে আছে, তাহলে সি প্লাস ভি ইন্টু কে কিন্তু আমাদের নিচে চলে আসবে। তাহলে আমরা এখানে পাবো সেটি হচ্ছে সি ডিভাইডেড বাই সি প্লাস ভি ইন্টু কে। তাহলে এটিকে আমরা ধরে নিব এটি হচ্ছে আমাদের 6 নং সমীকরণ। এখন আমাদের মূলত কাজ হচ্ছে এই 5 এবং 6 নং সমীকরণকে সমাধান করা। আমরা কিন্তু তো চলো একটু মুছে দিই আমরা এখন। 5 এবং 6 নং সমীকরণটি আমি আমার ম্যাথ করার সুবিধার্থে এখানে লিখে রাখছি। চলো, টি প্রাইম ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু সি মাইনাস ভি ডিভাইডেড বাই সি, এবং এখানে একটি কে রয়েছে গুণ আকারে, এবং এটি ছিল আমাদের 5 নং সমীকরণ। টি বাই টি ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সি প্লাস ভি ইন্টু কে। এটি ছিল আমাদের 6 নং সমীকরণ। তো চলো এখন আমরা এই 5 নং এবং 6 নং সমীকরণকে সমাধান করব। চলো, পাঁচ নং এবং 6 নং সমীকরণকে আমরা এখন সমাধান করতে যাচ্ছি। তো চলো সবাই একটু দেখো যে 5 নং এবং 6 নং সমীকরণ সমাধান করলে আমরা পাবো, যেহেতু এখানে টি প্রাইম ডিভাইডেড বাই টি, এখানে দুইটি রাশিরই 5 নং এবং 6 নং দুইটি রাশিরই বাম পক্ষ কিন্তু আমাদের সেম রয়েছে। তাহলে যেহেতু বাম পক্ষগুলো আমাদের সেম, তাহলে ডান পক্ষগুলো অবশ্যই সেম হবে। তাহলে আমরা একবারে লিখে দিতে পারি যে সি মাইনাস ভি ডিভাইডেড বাই সি ইন্টু কে ইজ ইকাল টু সি ডিভাইডেড বাই সি প্লাস ভি ইন্টু কে। এটি আমরা একবারে লিখে দিতে পারি। তো চলো এখন আমরা দেখব যে এখানে আমরা
কে গুলোকে এখানে গুণ করে দিচ্ছি, তাহলে কে নিচে থেকে উপরে চলে আসবে, তাহলে এখানে কে স্কোয়ার হয়ে যাবে এবং এটিকে আমরা এই পাশে পাঠিয়ে দিচ্ছি। কে সাথে এটি গুণ আকারে ছিল, তাহলে ডান পাশে গিয়ে এটি আমাদের কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা দেখব যে এখানে থাকবে সি ডিভাইডেড বাই সি প্লাস ভি, আর এখান থেকে চলে যাবে ইন্টু সি ডিভাইডেড বাই সি মাইনাস ভি, এটি আমাদের এখানে চলে আসবে। তো চলো এখন পরবর্তীতে আমরা সমাধান করে দেখব। কে স্কোয়ার সমান উপরে সি সি গুণ যাবে, তাহলে সি স্কোয়ার ডিভাইডেড বাই এখানে দেখো সি প্লাস ভি ইন্টু সি মাইনাস ভি, তাহলে সি প্লাস ভি ইন্টু সি মাইনাস ভি, এখানে এ প্লাস ভি ইন্টু এ মাইনাস ভি সূত্র হয়েছে, তাহলে আমরা লিখব সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তো এখন সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এখানে ডান পক্ষকে আমরা সি স্কোয়ার দিয়ে ভাগ করে দেব। তাহলে এখানে আমরা যদি ডান পক্ষকে সি স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তো চলো এখন আমরা দেখব যে কে স্কোয়ার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, তাহলে এখানে দেখো সি স্কোয়ার বাই সি স্কোয়ার এখানে 1 হয়ে যাবে, আমি একবার লিখে দিচ্ছি, তাহলে এখানে হয়ে যাবে 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, এটি হলো আমাদের কে এর মান, তাহলে কে স্কোয়ারের মান সরি, তাহলে কে এর মান হবে এখানে যে কে ইজ ইকাল টু রুট ওভার অফ 1 ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, তাহলে এটি হয়ে যাচ্ছে আমাদের কে এর মান। তাহলে আমরা এটিকে সর্বশেষ সমাধান যেটি করতে পারি, কে ইজ ইকাল টু 1কে রুট করলে কিন্তু 1ই থেকে যায়, তাহলে 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, তাহলে এটি কিন্তু আমরা এখানে কে এর মানটা আমরা পেয়ে গিয়েছি। তাহলে এই কে এর মানটা যদি আমরা আমাদের যে 3 নং সমীকরণ আছে সেখানে যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এক্স প্রাইম পেয়ে যাচ্ছি। এখানে এক্স প্রাইম বলতে কি বোঝানো হয়েছে, এক্স প্রাইম বলতে বোঝানো হয়েছে যে লরেন্স রূপান্তর সূত্র অনুসারে এক্স প্রাইম অর্থাৎ চলমান কাঠামো থেকে যে আমাদের আলোটি সামনের দিকে অগ্রসর হয়েছিল সেই আলোর দূরত্ব। তো চলো আমরা এখন এই কে এর মানটা আমাদের এই যে 3 নং সমীকরণ আছে সেখানে আমরা বসিয়ে দিচ্ছি। তো এখন এটি আমরা মুছে দিলাম, আশা করছি সবাই বুঝতে পারছো। তো এখন কে এর মানটা আমরা 3 নং সমীকরণে বসিয়ে দেব, লিখে নিচ্ছি আমি কে এর মান 3 এ বসাই, কে এর মান 3 এ বসাই, তাহলে এখানে আমরা পাচ্ছি যে এক্স প্রাইম ইজ ইকাল টু, বাম পাশে এক্স প্রাইম ছিল আর এখানে কে এর মান হলো, আচ্ছা আমি একটু বিস্তারিত করে দিচ্ছি, পিটি কে এর মান পেয়েছি আমরা ইন্টু কে এর মান বসিয়ে দিলাম 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা সুতরাং যেটি পাবো এক্স প্রাইম ইজ ইকাল টু এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের যে মূল উদ্দেশ্য ছিল লরেন্স রূপান্তর সূত্র, আমরা এখানে কিন্তু লরেন্স রূপান্তর সূত্রটি পেয়ে গিয়েছি। লরেন্স রূপান্তর সূত্রটি আমাদের এখানে হলো যে এক্স প্রাইম ইজ ইকাল টু এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, এটি হলো লরেন্স রূপান্তর সূত্র। এটি হচ্ছে মূলত এক্স অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করে। তো এখন চলো আমরা দেখব ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর বলতে বোঝানো হয়েছে যে তো চলো আমরা একটু এখানে মুছিয়ে দিই, এখন আর এখানে আমাদের দরকার নেই এগুলো, কে এর মান ওকে ঠিক আছে চলবে।
তো চলো এখন আমরা ওয়াই অক্ষ বরাবর নির্ণয় করব। তাহলে আমরা পড়েছিলাম যে এটি ছিল এস কাঠামো, এস প্রাইম কাঠামো, এবং এখানে ছিল আমাদের বালকটি যার হাতে একটি টর্চ ছিল এবং সেখান থেকে টর্চ সামনের দিকে মেরেছিল। আর এটা ছিল স্থির কাঠামো, যেখানে একটি বালিকা ছিল যে এই ঘটনাটি পর্যবেক্ষণ করছিল। তাহলে এখন আমাদের নির্ণয় করতে হবে যে ওয়াই অক্ষ বরাবর, এখানে কিন্তু আমরা প্রথমে চলমান কাঠামোটির জিনিসপত্র নির্ণয় করছি। আমাদের কিন্তু বিজ্ঞানী গ্যালিলিও তার যে কন্ডিশন ছিল সেটাও কিন্তু ছিল যে স্থির কাঠামোর তথ্য উপাত্তসমূহ ব্যবহার করে চলমান কাঠামোর তথ্য উপাত্তসমূহ বের করতে হবে। এটি ছিল আমাদের বিজ্ঞানী গ্যালিলিওর একটি শর্ত। তাহলে এখানে আমাদের প্রথমে ওয়াই অক্ষ বরাবর চলমান কাঠামো থেকে দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে চলো এখন আমরা দেখব যে এখান থেকে টর্চটির যত দূরত্ব, এখানেও যদি আমরা টর্চটি হিসাব করি তাহলে এখানেও কিন্তু আমাদের সেম দূরত্ব হবে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আবার যদি আমরা দেখি, একেবারে আমরা দেখে নিই যে এক্স অক্ষ বরাবর, এখানে এক্স অক্ষ বলতে বোঝানো হয়েছে আসলে কিন্তু এক্স অক্ষ মূলত ত্রিমাত্রিক, এক্স অক্ষ ত্রিমাত্রিক দিক, এখানে এটি বোঝানো হয়েছে যে এক্স অক্ষ বরাবর এদিকে বালকটি অগ্রসর হয়েছে, ওয়াই অক্ষ বরাবর টর্চটি আছে উপরের দিকে, কিন্তু জেড অক্ষ বরাবর কিন্তু আমাদের কোনো ঘটনা ঘটেনি। আর যদি ঘটনাও ঘটতো তাহলেও কিন্তু সেম হয়ে যেত, যে বালিকার সাপেক্ষে বালক যতটা বালিকার সাপেক্ষে বালকের দুটো ঘটনায় সেম হয়ে যেত। এখানে কিন্তু জেড আর জেড প্রাইম সেম হয়ে যেত। তাহলে আমরা এখানে একবারে লিখে দিতে পারি, এটি মুছে দিচ্ছি আমি এখন। মুছে দিলাম। তো আমরা একবারে লিখে দিতে পারি যে এখানে লিখে দিই ওয়াই প্রাইম ইজ ইকাল টু ওয়াই এবং জেড প্রাইম ইজ ইকাল টু জেড, জেড প্রাইম ইজ ইকাল টু জেড। তো এখানে আমরা পেলাম যে ওয়াই প্রাইম ইজ ইকাল টু ওয়াই এবং জেড প্রাইম ইজ ইকাল টু জেড। তো এখানে আমরা কিন্তু সবসময় রূপান্তর সূত্র পেয়েছি 4টি করে। যেমন এখানে আমরা এর আগে পূর্ববর্তী সময়ে গ্যালিলিওর রূপান্তর সূত্র, তারপরে বিপরীত গ্যালিলিওর রূপান্তর সূত্র, তারপরে এরকম সূত্রতে আমরা পেয়েছি যে এখানে আরেকটি আমাদের রাশি ছিল যেটি হচ্ছে টি। আমরা এর আগে সবসময় লিখেছি যে টি প্রাইম ইজ ইকাল টু টি। এটি আমাদের ছিল গ্যালিলিওর রূপান্তর সূত্রে দুইটি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সমান সময়ে সবকিছু সমান দূরত্ব অতিক্রম করত। কিন্তু এখানে আমাদের বিজ্ঞানী লরেন্স সাহেব নতুন একটি টুইস্ট সংযোজন করেছেন, যেটি আসলে সব কিছুকে ঘুরিয়ে দিয়েছে। যেমন আমরা একটু আগে পড়ে এসেছি, যেমন এই সূত্রগুলো আনার ক্ষেত্রে যখন আমরা এই সূত্রগুলোতে আমরা মান ভরাচ্ছিলাম, অর্থাৎ আমরা যখন এখানে এস ইকাল টু ভিটি এই সূত্র থেকে যখন আমরা নির্ণয় করছিলাম যে এক্স ইকাল টু সি টি, আবার এক্স প্রাইম ইজ ইকাল টু সি টি প্রাইম। তো এখানে দেখো যে সি এর মান কিন্তু আমরা বিজ্ঞানী মাইকেলসন ও মোরলের পরীক্ষায় পেলাম যে সি এর মান সবসময় ধ্রুবক থাকে, অর্থাৎ এখানেও সি এর মানটা ধ্রুবক, এখানেও সি এর মানটা ধ্রুবক। কিন্তু এখন দেখো আমরা কিন্তু গ্যালিলিও সূত্র সবসময় প্রমাণ করেছি যে টি প্রাইম ইজ ইকাল টু টি। এখন যদি এখানে আমাদের টি প্রাইম এবং টি যদি সমান হতো তাহলে কিন্তু আমরা এক্স এবং এক্স প্রাইম দুটি, অর্থাৎ মানে এক্স এবং এক্স প্রাইম পেতাম না, দুটি এক্স পেতাম। এখানে এক্স এবং এক্স প্রাইম দুটি কিন্তু আলাদা জিনিস পেয়েছি, তার মানে অবশ্যই এখানে টি এবং টি প্রাইমের মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে এটি আমরা কখন পেলাম? টি এবং টি প্রাইমের মধ্যে পার্থক্যটা আমরা তখনই পেলাম যখন আমরা আলোর বেগটাকে যখন ধ্রুবক রেখেছি, আলোর বেগটাকে আমরা ধ্রুবক ধরে প্রমাণ করতে গিয়ে আমরা দেখলাম যে এখানে টি এবং টি প্রাইমের মানের দুটি ভিন্নতা পাওয়া গেছে। তাহলে এই টি এবং টি প্রাইমের মানের ভিন্নতা পাওয়া গেল। এটি হলো মূলত আমাদের লরেন্সের একটি খুব সুন্দর একটি টুইস্ট, যেটির মাধ্যমে আমরা টি এর মানের ভিন্নতা পেয়ে যাই। এখানে আমরা লরেন্সকে ধরতে পারি। আমি একটু আগে বলেছিলাম তোমাদের এই ক্লাসেই যে আমাদের যে বিজ্ঞানী গ্যালিলিও ছিল তিনি হলো বাংলা সিনেমার একজন কি বলে
বাংলা সিনেমার একজন ভিলেন এবং আমাদের একজন নায়িকা ছিল যে সবসময় বলছিল, আমরা যখন ডিফারেন্সিয়েশন করছিলাম তখন আমাদের এখানে একটি প্রাইমওয়ালা রাশি ছিল এবং এখানে একটি প্রাইমওয়ালা রাশি ছিল এবং এখানে একটি নন প্রাইমওয়ালা রাশি ছিল। যখন আমরা এই প্রাইমওয়ালা রাশি এবং নন প্রাইমওয়ালা রাশির একসাথে ডিফারেন্সিয়েশন করতে যাচ্ছিলাম তখন কিন্তু আমাদের যে নায়িকা ছিল সে সবসময় প্রশ্ন করছিল ভিলেনকে যে এই শয়তান তোকে এই অধিকার দিল কে। তো তখন কিন্তু আমাদের বিজ্ঞানী গ্যালিলিও সবসময় বলতো যে টি প্রাইম ইজিক্যাল টু টি, সবসময় তিনি এটি ব্যবহার করে নায়িকাকে চুপ করিয়ে দিত। কিন্তু এখন আমাদের নায়ক চলে এসেছে। আমাদের নায়কটা আসলে কে? আমাদের নায়ক হলো বিজ্ঞানী লরেন্স। বিজ্ঞানী লরেন্স যখন এসেছে তখন কিন্তু সে এই দুটিকে অর্থাৎ আলোর বেগকে যখন ধ্রুবক রাখতে গিয়েছে, আলোর বেগকে ধ্রুবক রাখতে গিয়ে সে কিন্তু প্রমাণ করে দিয়েছে যে টি এবং টি প্রাইম সমান না। অর্থাৎ আমরা বলতে পারি যে লরেন্স হলো আমাদের বাংলা সিনেমার নায়ক এবং গ্যালিলি হচ্ছে বাংলা সিনেমার একজন ভিলেন। তাহলে এখানে কিন্তু আমরা টি এর পরিবর্তন পেলাম। কিন্তু তাহলে আমরা যে এখানে লরেন্সের রূপান্তর সূত্র পাচ্ছি এখানে কিন্তু আমাদের এই শর্তটি হবে না, অর্থাৎ টি প্রাইম ইজিক্যাল টু টি হচ্ছে না। তাহলে এখানে আমাদের টি প্রাইমের মানটি অবশ্যই নির্ণয় করতে হবে। টি প্রাইমের একটি আলাদা মান রয়েছে এবং টি এর একটি আলাদা মান রয়েছে। তো আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পারছো। আমি একটু আমার টেকনিকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, আমার মনে থাকে না তাই আমি এগুলো দিয়ে মনে রেখেছি। তো চলো সামনে আগানো যাক। এখানে কিন্তু টি প্রাইম এবং টি কিন্তু সমান না। চলো সামনের দিকে আগানো যাক। এখন আমরা এর আগে এখানে একটি সমীকরণ পেয়েছিলাম যেটি আমাদের ছিল 5 নং সমীকরণ। 5 নং এবং 6 নং দুটি সমীকরণ ছিল যেখানে আমরা পেয়েছিলাম যে টি প্রাইম ডিভাইডেড বাই টি সমান আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম যে সি মাইনাস ভি ডিভাইডেড বাই সি ইন্টু কে। এটি আমরা পেয়েছিলাম 5 নং সমীকরণ। এবং আরেকটি সমীকরণ পেয়েছিলাম টি প্রাইম বাই টি ইজ ইকাল টু আমরা পেয়েছিলাম যে সি ডিভাইডেড বাই সি প্লাস ভি ডিভাইডেড বাই সি প্লাস ভি ইন্টু কে। এটি আমরা পেয়েছিলাম আমাদের 6 নং সমীকরণ। তাহলে আমরা টি এর মান ব্যবহার করার জন্য যে কোনো একটিকে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা টি এর মান ব্যবহার করার জন্য আমরা ধরো 5 নং সমীকরণকে এখন আমরা ব্যবহার করতে যাচ্ছি। 5 নং সমীকরণকে আমরা, তো চলো বীজগাণিতিক নিয়মে আমরা সমাধান করব এখন 5 নং সমীকরণ। দেখা যাক। তো টি প্রাইমকে আমরা এই পাশে রাখলাম এবং এই টিকে গুণ করে দিলাম, কোনাকুনি গুণ করলাম। সি টি মাইনাস ভিটি ডিভাইডেড বাই সি ইন্টু কে। তো চলো এখন দেখা যাক যে সিটি ডিভাইডেড বাই সি আছে এবং মাইনাস ভিটি ডিভাইডেড বাই সিটি। তাহলে আমরা একবারে লিখে দিচ্ছি, এই সি আর নিচের সি কিন্তু আমাদের কাটা যাবে। তাহলে পরে থাকবে এখানে আমাদের পরে থাকবে হলো যে টি মাইনাস ভিটি ডিভাইডেড বাই সি ইন্টু কে। এটি আমাদের অবশিষ্ট থাকবে। তাহলে এখন যদি আমরা নির্ণয় করি যে টি প্রাইম, এখন দেখো যে আমাদের এখানে রয়েছে ভিটি ডিভাইডেড বাই সিটি, ভিটি ডিভাইডেড বাই সি। কিন্তু আমরা পড়ে আসলাম এতক্ষণ যে এস ইকাল টু ভিটি, এখান থেকে আমরা পেয়েছি যে এক্স প্রাইম ইজ ইকাল টু সিটি প্রাইম এবং এক্স ইকাল টু সিটি। তাহলে কিন্তু আমাদের এখানে সিটি দরকার, কিন্তু এখানে আমাদের রয়েছে ভিটি, এই ভিটা কিন্তু ধ্রুবক। তাহলে কিন্তু আমরা এখানে পরবর্তীতে আর আগাতে পারছি না। তাহলে অবশ্যই আমাদের এখানে সিটি নিয়ে আসতে হবে। তাহলে এখন আমরা শুধু এই ডান পক্ষের এই যে রাশিটি রয়েছে এর ভিতরে আমরা উভয় পক্ষকে সি দিয়ে গুণ করে দিলাম। তাহলে সি দিয়ে গুণ করার পর আমরা দেখব এখন যে টি প্রাইম ইজ ইকাল টু সিটি সমান আমরা লিখব যে ভি এক্স। আমরা এখানে পড়েছি এক্স সমান হলো সিটি, তাহলে আমরা সিটি সমান একবার এক্স লিখে দিচ্ছি আর নিচে পড়ে থাকলো আমাদের সি।
ইন্টু কে। তাহলে এখন আমরা একবারে লিখে দিব। এখন আমরা আমাদের যে কে এর মান ছিল, কে এর মানটা কিন্তু আমরা এখন বসিয়ে দিতে পারি। তাহলে এখন আমরা কে এর মানটা বসিয়ে দিচ্ছি একবারে, যে টি প্রাইম ইজ ইকুয়াল টু কে এর মানটা আমি একবারে বসিয়ে দিচ্ছি, আর লিখছি না এখানে কে এর মানটা। তাহলে আমরা কিন্তু পাবো যে টি মাইনাস vx ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে এটি কিন্তু আমরা পেয়ে গেলাম আমাদের টি প্রাইমের মান। তাহলে আমরা পেয়ে গেলাম এখান থেকে টি প্রাইমের মান। তাহলে কিন্তু আমাদের মোটামুটি আমাদের যে রূপান্তর সূত্রের যে 4 টাইপ ছিল, অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এবং সময়ের সম্পর্ক, তাহলে কিন্তু আমরা এখানে সময়ের সম্পর্কটিও পেয়ে গেছি। এরপর আমরা কিন্তু সবসময় রূপান্তর সূত্র নির্ণয় করার পর আমরা এর বিপরীত রূপান্তর সূত্রগুলো নির্ণয় করেছি। যেমন আমরা গ্যালিলিওর বিপরীত রূপান্তর সূত্র নির্ণয় করেছি, তারপরে গ্যালিলিওর বেগের বিপরীত রূপান্তর সূত্র নির্ণয় করেছি, এরপর গ্যালিলিওর ত্বরণের বিপরীত সূত্র নির্ণয় করেছি। তেমনইভাবে আমাদের এখন বিজ্ঞানী লরেন্স বিপরীত লরেন্সের রূপান্তর সূত্র নির্ণয় করতে হবে। তো চলো এখন আমরা নির্ণয় করব বিপরীত লরেন্সের রূপান্তর সূত্র। তো আমরা এখন কিন্তু প্রথম ক্লাসেই পড়েছি যে রূপান্তর সূত্র থেকে বিপরীত রূপান্তর সূত্র নির্ণয় করার সময় আমাদের সব সময় দুটি শর্ত মেনে চলতে হবে। শর্ত দুটি হচ্ছে যে প্রাইমযুক্ত রাশিকে নন প্রাইম করে দিতে হবে এবং নন প্রাইমযুক্ত রাশিকে প্রাইম করে দিতে হবে, এবং আরেকটি শর্ত ছিল আমাদের ভি থাকলে সেটিকে আমাদের মাইনাস ভি করে দিতে হবে। এই দুটি ছিল আমাদের কন্ডিশন। তো চলো আমরা এই চারটি আমাদের যে রূপান্তর সূত্র ছিল, এই চারটি রূপান্তর সূত্র আমরা এগুলোর বিপরীত রূপান্তর সূত্র নির্ণয় করব। তো চলো এই চারটি রূপান্তর সূত্রকে আমরা এক সাইডে সুন্দর করে লিখে দিচ্ছি। সবাই খেয়াল করো, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তারপর আমাদের ছিল ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই, জেড প্রাইম ইজ ইকুয়াল টু জেড, এবং সর্বশেষ ছিল আমাদের টি প্রাইম ইজ ইকুয়াল টু টি মাইনাস ভিএক্স। এখানে আরেকটি জিনিস খেয়াল করো যে এখানে আমাদের যে ভিএক্সটি ছিল সেটি কিন্তু আমরা যে এর আগে লিখেছি ভিএক্স, একটু নিচে লিখেছি, এর অর্থ বোঝানো হয়েছে যে এক্স অক্ষ বরাবর বেগ, আবার এক্স অক্ষ বরাবর বেগ, আবার লিখেছি এ এক্স, এর অর্থ বোঝানো হয়েছে এক্স অক্ষ বরাবর ত্বরণ। কিন্তু এখানে আমাদের যে এক্সটি রয়েছে সেটি কিন্তু আমরা সিটি এর বদলে লিখেছি। তাহলে সিটি এর বদলে যেহেতু লিখেছি, তাহলে কিন্তু সিটি এক্স ইজ ইকাল টু সিটি। তাহলে এখানে কিন্তু এক্সটি ছিল বড়, অর্থাৎ এক্সটি মূলত দূরত্ব বোঝানো হয়েছে, আর এই ভিটি হলো মূলত ধ্রুববেগ। অর্থাৎ আমরা যে এর আগে অনেকবার করে চিত্রের মাধ্যমে পড়েছি যে এখানে একটি স্থির কাঠামো ছিল এবং এখানে একটি চলমান কাঠামো ছিল, এবং স্থির কাঠামোর সাপেক্ষে চলমান কাঠামোটি ভি সমবেগে সামনের দিকে অগ্রসর হচ্ছিল। তো এটাই ছিল আমাদের সেই ভি। তাহলে এখানে কিন্তু আমরা ভি আর এক্স দুটো গুণ আকার আছে। অনেকেই আবার এটাকে ভুল বুঝতে পারো, তাই আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। ভি এক্স ডিভাইডেড বাই সি রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তো এই চারটি ছিল আমাদের লরেন্সের রূপান্তর
সূত্র। আমাদের বাংলা সিনেমার নায়ক বিজ্ঞানী লরেন্স। তো চলো এখন আমরা দেখব বিপরীত লরেন্সের রূপান্তর সূত্র। তো আমরা এখন দেখব ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন ল। তো আমরা এখন দেখব ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন ল। বিপরীত লরেন্স রূপান্তর সূত্র দেখার আগে আমাদের রূপান্তর থেকে বিপরীত রূপান্তর সূত্র নির্ণয় করার প্রক্রিয়া সম্পর্কে অবশ্যই জানতে হবে। আমি এই ক্লাসে অনেকবার রূপান্তর সূত্র থেকে বিপরীত রূপান্তর সূত্রতে আসার প্রক্রিয়া বর্ণনা করেছি। তো এখন আর আমি লিখে দিব না, এখন শুধু আমি বলে দিচ্ছি যে রূপান্তর সূত্র থেকে কিভাবে বিপরীত রূপান্তর সূত্রতে আসতে হয়। তো বিপরীত রূপান্তর থেকে বিপরীতে আসতে হলে আমাদের প্রাইমযুক্ত রাশিকে নন প্রাইম করে দিতে হবে, এবং নন প্রাইমযুক্ত রাশি থাকলে সেটিকে আবার প্রাইম করে দিতে হবে, এবং ভি থাকলে সেটিকে আমাদের মাইনাস ভি করে দিতে হবে। এই দুটি শর্ত আমরা মানলেই আমরা রূপান্তর সূত্র থেকে বিপরীত রূপান্তর সূত্রতে চলে আসতে পারবো। তো এটি কিন্তু আমাদের লরেন্স রূপান্তর সূত্র, এবং এখন আমরা দেখব ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন ল। তাহলে এখানে আমাদের ছিল এক্স প্রাইম, তাহলে আমরা সেটিকে এক্স বানিয়ে দিব, এবং এক্স ছিল, এক্সকে আমরা এক্স প্রাইম করে দিলাম। মাইনাস ভি ছিল, তাহলে আমরা ভি থাকলে সেটিকে আমরা মাইনাস ভি করে দিতে হবে। তাহলে মাইনাস ভি, এবং পূর্বে থেকে একটি মাইনাস ছিল, মাইনাসে প্লাস ভি, এবং টি শুধু টি ছিল, তাহলে টি এর উপর একটি প্রাইম চলে আসলো। রুট ওভার ছিল 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এখানে দেখো আমরা পড়েছি যে ভি থাকলে সেটিকে মাইনাস ভি করে দিতে হবে। তো এখানে দেখো ভি স্কোয়ার আছে, তাহলে ভি স্কোয়ার মাইনাস ভিকে স্কোয়ার করে দিলে কিন্তু ভি চলে আসবে। যেমন আমরা পড়েছি যে মাইনাস 2কে স্কোয়ার করলে 4 হয়, আবার যদি 2কে স্কোয়ার করি তাও 4, এগুলো বাচ্চারাও পারে। তো তোমরা বুঝতে পেরেছো অবশ্যই যে এখানে মাইনাস ভি স্কোয়ারকে যদি আমরা মাইনাস ভিও করে দিই তাহলে কিন্তু সেটি একই থাকবে। তো এখানে আর কোনো পরিবর্তন হবে না, তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তো এটি চলে আসলো আমাদের বিপরীত লরেন্স রূপান্তর সূত্রের এক্স। তাহলে এখন দেখবো আমরা ওয়াই প্রাইম ছিল, ওয়াই হয়ে যাবে, এবং নন প্রাইম ছিল সেটি প্রাইম যুক্ত হয়ে যাবে, এবং এখানে ছিল জেড প্রাইম যুক্ত, তাহলে জেড নন প্রাইম হয়ে যাবে, এবং ওই পাশে ছিল জেড নন প্রাইম, তাহলে জেড প্রাইম যুক্ত হয়ে যাবে। এবং এখানে দেখবো আমরা টি প্রাইম আছে, তাহলে টি প্রাইমকে আমাদের নন প্রাইম করে দিতে হবে। তাহলে আমরা এখানে পাবো টি ইজিক্যাল টু টি নন প্রাইম ছিল, টি প্রাইম করে দিব, মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, কারণ ভি এর আগে আরেকটা মাইনাস হলে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে ভি ইন্টু এখানে দেখো এক্স ছিল, এক্সটি আবার এক্স প্রাইম হয়ে যাবে, ডিভাইডেড বাই সি তো ধ্রুবক আলোর বেগ, ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তো এখন সেই সেম কাহিনী আবার তোমাদের আমার বোঝানোর হয়তো প্রয়োজন নেই যে ভিকে আমরা মাইনাস ভি করে স্কোয়ার করে দিলেও সেটি ভি স্কোয়ারই থেকে যাবে। তাহলে রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে এই চারটি হচ্ছে আমাদের বিপরীত লরেন্স রূপান্তর সূত্র, এবং এই চারটি হচ্ছে আমাদের কি লরেন্স ট্রান্সফরমেশন ল। এই চারটি হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন ল, এবং এই চারটি হচ্ছে ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন ল। তো আশা করছি এতটুকু পর্যন্ত যা পড়িয়েছি তোমরা সবাই অবশ্যই বুঝতে পেরেছো। আর যদি কোনো কিছুতে যদি সমস্যা হয়ে থাকে, কোনো কিছু না বুঝে থাকো, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, এবং অবশ্যই যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবা এবং এটি শেয়ার করবা। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।